আজ একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম। সকালে কাজের বুয়া জানালা দিয়ে নাস্তা রেখে গেছে। আমি নাস্তা শেষ করে রেডি হয়ে নিলাম। আজ আমার ভার্সিটির প্রথম দিন। ভাবলাম আম্মুকে বলে যাই, যেই ভাবা সেই কাজ। বাড়িতে গিয়ে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর আব্বু দরজা খুলল। সকাল সকাল কার মুখ দেখলাম? আজকে দিনটাই খারাপ যাবে। এই, তুই এখানে কি করছিস? না মানে, আজ আমার ভার্সিটির প্রথম দিন তো, তাই দোয়া নিতে এসেছিলাম। তোর দোয়া লাগবে না, তুই এখন বের হ আমার সামনে থেকে। তোর সাহস কি করে হলো বাড়িতে আসার? না, আর আসবো না। বলছি কি আব্বু, আমার কাছে কোনো টাকা নেই, জামা কাপড় কিনতে হবে। জামা কাপড় নষ্ট হয়ে গেছে, তাছাড়া কলেজে যাওয়া আসার ভাড়াও নেই। সব সময় টাকা চাওয়া, মেয়েরে হাত ভেঙে দিব। এই না টাকা, আর আমার সামনে থেকে দূর হয়ে যা। আমি টাকা নিয়ে বাড়ি থেকে বের হলাম। এই রিক্সা যাবেন? জি মামা, যাব। কোথায় যাবেন? আমি রিক্সায় উঠে বসলাম। মামা, কলেজে চলেন। কি ভাবছেন? আব্বু আমার সাথে এমন আচরণ কেন করলো? আমাদের পরিবারে আমি একমাত্র কালো। বাড়িতে আমাকে কেউই দেখতে পারে না। আমার জন্মের পর বাড়িতে কেউ আমাকে সহ্যই করতে পারে না, একমাত্র দাদু ছাড়া। কিন্তু দাদু মারা যাওয়ার পর আমার উপর নির্যাতন বেড়েছে। বাড়ি থেকে বেরও করে দিয়েছে। লোকজন খারাপ বলবে বলে বাড়ির দারোয়ানের রুমেই থাকি। কাজের বুয়া জানালা দিয়ে খাবার দিয়ে যায়। বাড়িতে যাওয়াই আমার নিষেধ। মামা, আপনার কলেজ এসে গেছে। আচ্ছা রাখেন মামা। রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে কলেজের ভেতরে ঢুকলাম। কিন্তু আমার রুম কোন দিকে? ভাইয়া, প্রথম বর্ষের জীববিজ্ঞানের রুমটা কোথায়? সামনে গিয়ে ডানে যে রুম দেখবে ওটাই প্রথম বর্ষের ক্লাসরুম। ধন্যবাদ ভাইয়া। আমি হাঁটতে হাঁটতে ক্লাসের রুমের সামনে এলাম। তারপর রুমে ঢুকে একটা চেয়ারে বসলাম। কিছুক্ষণ পর স্যার এলো। আমি তোমাদের জীববিজ্ঞানের বিভাগের প্রধান প্রফেসর। আমার নাম ডাক্তার শরীফুল আলম। সবাই এক এক করে পরিচয় দাও। এক এক করে সবার পরিচয় নিল স্যার। তারপর আমার পরিচয় পর্ব এলো। স্যার, আমার নাম হাবিবুর রহমান। তোমার নাম তো অন্য কিছু হওয়ার দরকার ছিল, কারণ ক্লাসে সবার থেকে তোমার গায়ের রং আলাদা। এই বলো, তোমার আব্বু কি করে? আমার আব্বু একজন দিনমজুর। মিথ্যে কথা বললাম, কারণ আমি চাই না আমার পরিচয়টা জানুক। তোমার পোশাকেই বোঝা আছে আগামীকাল থেকে এমন জামা পরে আসবে না। জি স্যার। স্যার সবার পরিচয় পর্ব নিয়ে শেষ করে কিছু পড়া দিল, তারপর চলে গেল। আমি চুপচাপ বসে আছি। সবাই একের পর এক সবার সাথে বন্ধুত্ব করছে। আমি কারোর সাথে কথা বলতে চাইলে সবাই এড়িয়ে যাচ্ছে। আজকের প্রথম ক্লাস শেষ করেই কলেজ থেকে বের হলাম। মামা, যাবেন? জি মামা, সুপার মার্কেটে চলেন। আমি রিকশায় উঠে বসলাম। রিকশা চলতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে চলে এলাম। ভাড়া দিয়ে মার্কেটের ভেতরে ঢুকলাম। আপনার কি লাগবে? শার্ট প্যান্ট লাগবে, আপনি দেখান। আচ্ছা। দোকানদার জামা কাপড় বের করে দেখালো, কিন্তু আমার সাথে যাচ্ছে না। গায়ের রঙের সাথে মিশে যাচ্ছে। এছাড়া আর কোনো জামা কাপড় নেই। সরি ভাই, আমাদের দোকানে সব জামা কাপড় দেখিয়েছি। আচ্ছা। আমি অন্য দোকানে এসে জামা কাপড় পছন্দ করে নিয়ে বাড়িতে এলাম। রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। এমন সময় দরজায় কেউ নক করলো। খুলে দেখি দারোয়ান। ভাইয়া, আপনার খাবার। আপনি নিয়ে আসলেন কেন? বউ আপনাকে পায়নি, তাই আমার কাছে দিয়েছে। ও আচ্ছা, আপনি খাবার দিয়ে ডিউটিতে যান, না হলে আবার বকবে। ও আচ্ছা। আমি খাবার নিয়ে দরজা বন্ধ করে বিছানায় এসে খেতে শুরু করলাম। খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। বিকেলে ঘুম ভাঙলো কারো দরজা নক করার শব্দে। এখন আবার কে আসলো? দরজা খুলে দেখি নিচে দাঁড়িয়ে আছে। ওই শোন, আমার জন্য দোকান থেকে একটা আইসক্রিম এনে দে। তুই কিছুক্ষণ অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। আমি হাঁটতে হাঁটতে দোকানে এলাম। আইসক্রিম দাও। আমি আইসক্রিম নিয়ে ফিরে এলাম। দে আইসক্রিম। আইসক্রিম দিলাম। নিশি খেতে খেতে বাড়ির ভেতর চলে গেল। নিশি হলো আমার ছোট বোন। আমি রুমে ঢুকে ফ্রেশ হয়ে বাইরে বের হলাম। কিছু দূরে এসে দেখি শিশিরের সাথে দেখা। কোথায় যাচ্ছিস এখন? আমার আর যাওয়ার আছে কোথায়? নদীর পাড়ে হাওয়া খেতে যাচ্ছি। চল, আমার এখন কোনো কাজ নেই, সন্ধ্যায় টিউশনে আছি। ঠিক আছে চল। আমি আর শিশির গল্প করতে করতে নদীর পাড়ে এসে বসলাম। দিনকাল তেমন ভালো যাচ্ছে না। কেন, কি হয়েছে? তোর কলেজ তো আমার কলেজ থেকে দূরে, একা একা কলেজে যেতে ভালো লাগছে না। আমার কি আর ভালো লাগে? আমরা দুজন কিছুক্ষণ গল্প করলাম। শিশির টিউশনিতে চলে গেল। আমি নদীর পাড়ে হাওয়া খাচ্ছি। হঠাৎ দারোয়ানের ফোন এলো। আমি ফোন ধরলাম। ভাই, আপনি কোথায় আছেন? আমি নদীর পাড়ে আছি। কেন, কিছু বলবেন? বুয়া এসে আপনাকে খুঁজে গেছে, আপনি তাড়াতাড়ি বাড়ি আসেন। আমি এক্ষুনি আসছি বলে ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি করে বাড়িতে এলাম। ভাইয়া, বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আপনি লিস্ট অনুযায়ী বাজার করে আনেন। আজ হঠাৎ কিসের অনুষ্ঠান? চাচার অফিসের লোকজন আসবে, তাই তাদের নিয়ে একটা অনুষ্ঠান আছে। ও আচ্ছা,
আমি বাসায় গিয়ে সব কিছু বাজার করে নিয়ে এসে বোয়াকে বাজার দিয়ে রুমে এসে পড়তে বসলাম। রাতে খাওয়া দাওয়া সেরে আবার ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। রিক্সায় করে কলেজের সামনে এসে রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে ভেতরে ঢুকলাম। ক্লাসের এখনও সময় আছে, এর জন্য ক্যাম্পাসে বসে বই বের করে পড়তে শুরু করলাম। আমার ক্লাসমেটগুলো আমাকে দেখে আস্তে আস্তে চলে যাচ্ছে। ইভা নামের একটা মেয়ে বলেই বসলো, এইসব পাগল ছাগল কোথা থেকে আসে জানি। দেখ তোরা এখন ক্যাম্পাসে বই পড়তে দেখতে একদম ভূতের মতো লাগে। তুই ঠিক বলেছিস, আমাদের ক্লাসে সবাই এত সুন্দর দেখতে, কিন্তু এই ছেলে দেখতে ভূতের মতো। তাদের কথা শুনে হাসি পাচ্ছে, আমি আর নিতেই পারছি না। আমি চুপচাপ শুনে যাচ্ছি, জানি আমার কথা বলে বিপজ্জনক হয়ে যাবে। দেখ দেখ ভূতটা আমাদের কথা একবারও কানে নিচ্ছে না। ভূত? লাইক সিরিয়াসলি? চল, এখন অনেক হেসেছি, ক্লাসে স্যার চলে আসবে। তারপর ক্লাসের সময় হলে ওরা সবাই চলে গেল। আমি বসা থেকে উঠে ক্লাসরুমের দিকে হাঁটা শুরু করলাম। কিছুক্ষণ পর ক্লাসরুমে এসে পৌঁছালাম আর পিছনের একটা সিটে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর স্যার এলো। সবাই পড়া বের করো। জি স্যার। ইমন, পড়া দাও। স্যার, হয়েছে কি, পড়া করেছিলাম কিন্তু মনে নেই। ঠিক আছে, আজ প্রথম তাই কিছু বললাম না। 2-3 জন পরে আমাকে বলল। এই যে কালু, পড়া দাও। আমি আশেপাশে দেখছি কালুকে। তখন স্যার বলল, আশেপাশে কি খুঁজছো, তোমাকে বলছি। সবাই একসাথে হো হো করে এসে উঠল। আমি উঠে দাঁড়ালাম। জি স্যার, আমার নাম কালু নয়, হাবিবুর রহমান। আবারও সবাই হাসতে শুরু করলো। মনে হচ্ছে ক্লাসরুমে হাসির প্রতিযোগিতা চলছে। এই সবাই হাসি বন্ধ করো। কোথায় কোথায় হাসি কি আছে? তোমার নাম যাই হোক, এখন তুমি পড়া দাও। জি স্যার। আমি সব পড়াগুলো ভালো করে বুঝিয়ে দিলাম। বাহ, তুমি দেখতে কালো হলে পড়া দেওয়ার ধরন অনেক আলাদা। আবারও ক্লাসরুমে হাসি রোল পড়ে গেল। আমি আমার জায়গায় বসে পড়লাম। স্যার পড়া দিয়ে চলে গেল। এখন ক্লাস হবে না, অফ পিরিয়ড আছে। এইদিকে পানির পিপাসা লেগেছে, তাই ক্যান্টিনে এসে পানির বোতল কিনে মুখটা খুলছি, তখনই একজন আমার কাছ থেকে পানির বোতল নিয়ে খেতে শুরু করলো। ভাই, এটা কি হলো? কি আর হবে, তুই পানি কিনলি, আমরা খাচ্ছি, সমস্যা কোথায়? আরে, তুই সব পানি খেয়ে নিস না, আমার জন্য একটু রাখিস। তোর জন্য আঁকছি, এই নে পানি, খেয়ে নে। ওরা দুজন পানি খেয়ে খালি বোতল দিয়ে চলে গেল। মামা আরেকটা পানির বোতল দেন। আচ্ছা। তারপর পানির বোতলটা নিয়ে গাছের ছায়ায় এসে বসলাম। বাহ, এখানে অনেক ঠান্ডা আছে দেখছি। আমি ব্যাগ থেকে ফোন বের করে ফেসবুকে নিউজ ফিড দেখছি। তখনই মীরার গলা পেলাম। ভূতে দেখি আবার মোবাইল চালাই? এই তোরা দেখ, ভূতটা এখানে বসে আছে। ভূত? তোরা ওকে এই নাম কখন দিলি? আমি দিয়েছি। এই যে এখন থেকে উঠে অন্য জায়গায় যাও, আমরা বসবো। থাক না, সমস্যা কোথায়? বুঝতে পারছিস না? অন্য ছেলেমেয়েরা আমাদের নিয়ে হাসাহাসি করবে, বলবে দেখ ভূতের সাথে সব গল্প করেছে। সরি, আমি বুঝতে পারিনি আপনারা এখানে বসবেন। আপনারা বসেন, আমি অন্য জায়গায় যাচ্ছি। আমি উঠে ক্লাসরুমে এসে বসলাম। তারপর ক্লাস শেষ করে বাড়িতে এলাম। ফ্রেশ হয়ে খেতে শুরু করলাম। কিছুক্ষণ পর খাওয়া শেষ করে শুয়ে পড়লাম। হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ হলো। আমি দরজা খুলে দেখি কাজের বউয়া। ভাইয়া, আপনি আজ বাইরে বের হতে পারবেন না। নিশির বার্থডে পার্টি আছে? জি ভাইয়া, আমি আর আপনার কষ্ট দিতে পারছি না। কত বছর ধরে আপনাদের বাড়িতে কাজ করছি, কিন্তু কোনোদিন দেখলাম না আপনার বাড়ির কেউ কথা বলছে। সমস্যা নেই, আপনি বলে দেবেন, আমি রুম থেকে বের হব না। বউয়া চলে গেল। আমি দরজা লাগিয়ে বেডে শুয়ে পড়লাম। আমাকে কোনো পার্টিতে অংশগ্রহণ করতে দেওয়া হয় না, কারণ আমি কালো। পরিবারের সম্মান নষ্ট হবে। আমি বেড থেকে উঠে বাইরে এলাম। জানি আজ কপালে খাবার জুটবে না। কি ভাতিজা, তোমার কি খবর? জি, ভালো আছি। বাড়িতে দেখছি অনুষ্ঠানের আয়োজন চলছে। বাড়িতে কিসের অনুষ্ঠান? নিশির জন্মদিনের অনুষ্ঠান আছে, পার্টিতে অনেক কাজ আমার। সে তো বুঝতে পারছি, এত বড় বাড়ির একমাত্র ছেলে তুমি, সব দায়িত্ব তোমাকে নিতে হবে। জি, আমি আর কথা বাড়াতে চাইলাম না। এলাকার সবাই জানে আমি অনেক সুখে থাকি, কিন্তু ভিতরের খবর কেউ জানে না। চাচা, রুটি আর কলা দেন তো। কি হবে? প্যান্ডেলের লোকজনকে দিতে হবে। আচ্ছা, দিচ্ছি। আমি রুটি আর কলা নিয়ে বাড়ির ভিতর ঢুকে দেখি প্যান্ডেলের কাজ প্রায় শেষ। আমি রুমে এসে দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠলাম পার্টিতে গান বাজনার শব্দে। বুঝি না এরা যত জোরে গান বাজনা করে কেন। আমি ফ্রেশ হয়ে এসে পড়তে বসলাম, কিন্তু পার্টির বাজনার শব্দে পড়তে পারছি না। তবু আমি কিছুক্ষণ পরে রুটি আর কলা খেয়ে শেষ করে জানালা দিয়ে পার্টি দেখছি। সবাইকে ধন্যবাদ।
আপনারা আমার একমাত্র মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এক ভদ্রলোক বলল। তা ভাই আপনার ব্যবসা কেমন যাচ্ছে? চলছে ভালো। কই নিশিকে নিয়ে আসো। নিশি রুমে ওর বান্ধবীদের সাথে কথা বলছে, এখনই চলে আসবে। ওই তো চলে এসেছে। আব্বু, আমাকে ভালো গিফট না দিলে আমি কিন্তু কেক কাটবো না। তোর জন্য গিফট নিয়ে এসেছি, তোর পছন্দের গাড়ি। সত্যি? তারপর নিশি কেক কেটে আম্মুকে আর আব্বুকে খাইয়ে দিল। হঠাৎ একজন বলে উঠল। স্যার আপনার ছেলেকে দেখছি না, শুনেছি আপনার একটা ছেলে আছে, কিন্তু আপনি কোনোদিন তাকে সামনে আনলেন না কেন? এরে, এখন আব্বু উত্তর কি দেবে? আব্বু আম্মুর দিকে তাকিয়ে আসে আর ভাবছে কি বলবে। স্যার বলুন। আসলে আমার ছেলে অফিসের কাজের জন্য বিদেশে গেছে একটু আগে, তাই আপনাদের সাথে দেখা হয়নি। ও ঠিক আছে স্যার, একদিন সবাই আপনার ছেলের সঙ্গে দেখা করতে আসবো। ঠিক আছে। কিছুক্ষণ পর খাওয়া দাওয়া শেষ হলো সবার। আমি জানালা বন্ধ করে শুয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রতিদিনের মতো জানালার কাছে থেকে নাস্তা নিয়ে খেতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে রুম থেকে বের হলাম। বাহ, কত সুন্দর একটা গাড়ি নিশি গিফট পেয়েছে। হঠাৎ নিশি বলে উঠল। কি দেখিস? গাড়ি দেখে কি হবে তোর? দেখছিস কত দামি গাড়ি পেয়েছি? আমি কলেজে যাই গাড়িতে করে, আব্দুল রাতে পড়ে। হ্যাঁ, ভালোই লাগে রিক্সায় যেতে। তুই গাড়ি চড়তে পারিস না কারণ তুই কাল্লা। এখন গাড়ির কাছে সর, আমি কলেজে যাব। ড্রাইভার, নিশিকে সাবধানে নিয়ে যাবেন। আমি আর গাড়ির কাছে না দাঁড়িয়ে গেট দিয়ে বের হলাম। এদিকে আমার কাছে যা টাকা ছিল তা সব শেষ হয়ে গেছে। তার জন্য এই রোদ্দুরে হাঁটতে শুরু করলাম। শরীর ঘামে ভিজে গেছে, এইভাবে আর পারা যায় না। যাই হোক, কয়েকটা টিউশনই দেখতে হবে। হাঁটতে হাঁটতে কলেজ এলাম। সারা শরীর ঘামে ভিজে গেছে। কলেজ ক্যান্টিনে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে গাছের নিচে বসলাম। তারপর শিশিরকে ফোন দিলাম। বল। বলছি, তুই আমাকে একটা টিউশনি খুঁজে দিতে পারবি? এত বড় লোকের ছেলে সে করবে টিউশনি? মজা নিচ্ছিস? সত্যি আমার একটা টিউশনি দরকার। আরে আমি তো তোর সাথে ফাজলামি করছিলাম। একটা টিউশন আছে বিকেলের দিকে, আমার সাথে দেখা করিস। ঠিক আছে, অনেক উপকার হলো। আমি ফোন রেখে চুপ করে বসে আছি। মন চায় বাড়ি থেকে কোথাও চলে যাব, কিন্তু যাব বললে কি যাওয়া হয়? নিজের শহর ভালো করে চিনি না, অন্য শহর তো অজানা। আমি বসে আছি, হঠাৎই। কি রে ভূত, এইভাবে বসে আছো কেন? না, এমনি। এইবার এখান থেকে কেটে পড়ো, আমরা বসে আড্ডা দিব। এখন বুঝি গোসল করলেও? মানে? সারা শরীর ভেজা, কোথাও কি পানিতে পড়ে গিয়েছিলে বুঝি? হয়েছে কি, বাসা থেকে হাঁটতে হাঁটতে কলেজ এসেছি, যার ফলে ঘামে ভিজে গেছি। এই জন্য বলি কিসের এত গন্ধ? সবাই আমাকে নিয়ে হাসাহাসি শুরু করলো। আমি উঠে হাঁটতে হাঁটতে ক্লাসে এসে পিছনে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর স্যার এসে ক্লাস নিয়ে চলে গেল। এক এক করে সব কটা ক্লাস শেষ হলো। আমি কলেজের গেট দিয়ে বের হয়ে ফুটপাথ দিয়ে হাঁটতে লাগলাম। প্রায় 20 মিনিট পর বাড়িতে এসে পৌঁছালাম। বিকেলের দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শিশিরের সাথে দেখা করতে এলাম। চল, তোর যে টিউশনি খুঁজে দিয়েছি তাদের বাসা চিনিয়ে দিয়ে আসি। হ্যাঁ, আমি তো স্কুল কলেজ ছাড়া তেমন কিছুই চিনি না। এই জন্য আমি তোকে নিয়ে যাচ্ছি। আমি আর শিশির হাঁটতে হাঁটতে কিছুক্ষণ দূরে আসার পর একটা বাড়ি পড়ল। বাড়িটা দেখতে বেশ সুন্দর। হঠাৎ শিশির দাঁড়িয়ে পড়ল। দাঁড়ালি কেন? আমরা এসে গেছি। তারপর গেট দিয়ে ঢুকে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর একটা ভদ্রমহিলা দরজা খুললো। কাকে চাই? আন্টি, আমরা টিউশনের জন্য এসেছিলাম, বাড়িওয়ালা আন্টির সাথে কথা হয়েছে। আচ্ছা, ভেতরে এসো। আমরা ভেতরে ঢুকলাম। উনি আমাদের বসতে দিলেন। আন্টি, বাড়িওয়ালা আন্টি ডেকে দিবেন। আমার সাথে তোমার কথা হয়েছিল, এটা কি তোমার বন্ধু? জি। তোমার নাম কি? হাবিবুর রহমান। কোথায় থাকো? 7 নং সেক্টরে থাকি। ঠিক আছে, শোনো, আজকে এখন পড়িয়ে যাও, আগামীকাল থেকে সন্ধ্যায় এসে পড়িয়ে যাবে। জি আন্টি। ও হ্যাঁ, তোমার টিউশনের বেতন কিন্তু 3000 টাকা। তাহলে তুই পড়া, আমি আমার টিউশনিতে চলে গেলাম। আচ্ছা। শিশির চলে গেল। আন্টি পড়ানোর রুম দেখিয়ে দিলেন। আমি রুমে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর একটা পিচ্চি ছেলে এলো। আপনি কি আমার নতুন স্যার? তোমার নাম কি? আমার নাম লাফি, আমি ক্লাস 2তে পড়ি। ও বাবা, তাই নাকি? আমি তোমাকে শুরু থেকেই পড়াবো, তুমি কিন্তু পড়াশোনা নিয়ে দুষ্টুমি করবে না। ওকে স্যার। আমি রাফিকে পড়াতে শুরু করলাম। একটা কাজের মেয়ে এসে আমাকে নাস্তা দিয়ে চলে গেল। ভালো করে পড়াশোনা করতে হবে। প্রথম নিজেকে নার্ভাস ফিল করছি। আমি নাস্তা খেতে খেতে পড়ানো শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম। কত লোকজন, কত জায়গার দিকে যাচ্ছে,
দিন শেষে সবাই নিজের গন্তব্যে পৌঁছে, কিন্তু আমার গন্তব্য কোথায় যেন হারিয়ে গেছে। আমি বাড়ির সামনে এসে গেটে নক করলাম। ও ভাইয়া, এই সন্ধ্যায় কোথা থেকে আসতেন? একটু কাজে গিয়েছিলাম। দারোয়ান গেট খুলে দিল। আমি ভেতরে ঢুকে রুমে এসে শুয়ে পড়লাম। শরীর খুব ক্লান্ত। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো কলেজে রওনা দিলাম। কলেজে এসে সোজা ক্লাসরুমে গেলাম। আজ আর ক্যাম্পাসে গেলাম না। এইদিকে মেয়েগুলো গাছের নিচে এলো। আজ ভূতটা গেল কোথায়? মনে হয় আজ কলেজে আসে নাই। আমি দেখছি ওকে কলেজের ভেতরে ঢুকতে। ইসরে, আজ আর ভূতটাকে নিয়ে মজা করা হলো না। কয়েকদিন ভূতটার সাথে যে মজা করছি। এটা আমাদের কি ঠিক হচ্ছে? কি জানি, ছেলেটা আসলেই অদ্ভুত। কেউ কিছু বলে না, সারাক্ষণ চুপচাপ থাকে। ওর প্রতি কি তোর ভালোবাসা জেগে উঠলো নাকি? নয়, কালো ছেলেকে আমি তাদের সাথে প্রেম করব না। ক্লাসের সময় হয়ে গেছে। ওরা সবাই ক্লাসরুমে এসে দেখে আমি বসে আছি। আজকের মতো ক্লাস শেষ করে বাড়িতে ফিরে এলাম। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাফিকে পড়ানোর জন্য বের হলাম। অনেকক্ষণ ধরে হাঁটার পর রাফিদের বাড়িতে এসে পৌঁছালাম। যাক বাবা, বাঁচলাম। এখন কলিং বেল বাজাই। কলিং বেলে চাপ দিলাম। কিছুক্ষণ পর দরজা খুললো। কিন্তু এ কি, রিয়া এখানে কি করছে? রিয়া আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এই এই তুমি এখানে কি করো? ইয়ে মানে এইসব বাদ দাও, আগে বলো কি চাই? রাফিকে পড়াতে এসেছিলাম, কিন্তু আমার মনে হয় ভুল অন্য জায়গায় চলে এসেছি। আহারে বেচারা। তখনই পিছন থেকে রাফি বলে উঠল, আপু, উনি আমার ছেলে হিসাবে ভেতরে আসছে। তুই রুমে গিয়ে বস, আমি তোর স্যারকে পাঠিয়ে দিচ্ছি। রিয়া চোখ নাচিয়ে বলল, যাও ভেতরে গিয়ে আমার ভাইকে ভালো করে পড়াও। জি। আমি তাড়াতাড়ি করে ভেতরে ঢুকে রুমে এসে বসলাম। আল্লাহ, এই মেয়ের হাত থেকে রক্ষা করো, তুমি ভরসা। স্যার? হ্যাঁ। ও, পড়া বের করে 5 মিনিট পরে আমাকে পড়া দাও। রিয়া, রাফি স্যারকে একটু শরবত তৈরি করে দিয়ে আয়। আচ্ছা। রিয়া রান্না করে সে শরবত তৈরি করলো। মনে দুষ্ট বুদ্ধি চেপে বসলো। শরবতে ঘোড়ামরিচ মিশিয়ে দিল। তারপর পড়ার রুমে এলো। কিছু বলবেন? জি না, তবে আমি তোমার জন্য শরবত তৈরি করে এনেছি, তাড়াতাড়ি খেয়ে নাও। আচ্ছা। আমি শরবত নিয়ে খেতে শুরু করলাম। তখনই বুঝতে পারলাম এটা শরবত না, মরিচের শরবত। ঝালে আমার গলা জ্বলে যাচ্ছে। আমি শোষাতে শুরু করে দিলাম। কি ঝাল লাগলো বুঝি? একটু পানি হবে, গলা ঝালে জ্বলে যাচ্ছে। আহারে দাঁড়াও, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। রিয়া পানি আনতে চলে গেল। কিছুক্ষণ পর ঠান্ডা পানি নিয়ে ফেললো। আমি পানি খেয়ে কিছুটা শান্তি পেলাম। ধন্যবাদ আপনাকে। এবার রিয়ার মুখটা দেখার মতো হয়েছিল। রিয়া কিছু না বলেই গেল, আর আমি পড়াতে শুরু করলাম রাফিকে। আজকের মতো পড়া শেষ করে বাড়িতে চলে এলাম। এইভাবে কেটে গেল 1 মাস। কলেজের সবার কাছে আমি হাসির পাত্র হিসেবে পরিচিত। অনেক দিন হলো আম্মুকে দেখি না, তাই আম্মুর সামনে গেলাম। কি চাই? আমার আবার কি চাওয়ার আছে? অনেকদিন তোমাকে দেখিনি, তাই দেখতে এলাম। তোকে বলেছি না যখন তখন আমার সামনে আসবি না। আমার মনে ছিল না। বলছি কি তোমার না থাক। বুঝতে পারছি, টাকার দরকার তাই তো? তা তুই টাকা দিয়ে করবিটা কি? না থাক, আমার লাগবে না। আমি কিছু না বলে ওখান থেকে চলে এলাম। হাঁটতে হাঁটতে নদীর পাড়ে এলাম। এটাই আমার একমাত্র জায়গা যেখানে বসে বসে বছর পার করেছি। নদীর পাড়ে চুপচাপ বসে আছি, ভাবছি আমি আনমনে হঠাৎ যদি কোথাও হারিয়ে যাই তাহলে কেমন হয়। কিন্তু কোথায় যাব? আমার যাওয়ার তো কোনো জায়গা নেই। সূর্য অস্ত যাচ্ছে, এই সৌন্দর্য উপভোগ করছি। এইদিকে রাফিকে পড়ানোর সময় হয়ে গেছে। আমি বসা থেকে উঠে হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই রাফিদের বাড়িতে পৌঁছে গেলাম। স্যার কেমন আছেন? আমি হাসি দিয়ে বললাম, অনেক ভালো আছি। কি পড়াগুলো সব করেছো? জি স্যার, আমি একটু পরে আপনাকে পড়া দিচ্ছি। আচ্ছা। হ্যাঁ, আমি চলে যাব। আচ্ছা। হ্যাঁ, আমি চলে যাব সবাইকে ছেড়ে, কিন্তু তার আগে আমার টাকার প্রয়োজন। স্যার, আমার পড়া শেষ, আমাকে পড়া ধরতে পারেন। পড়া দাও। রাফি আমাকে পড়া দিল। আমি রাফিকে পড়ানো শেষ করে রুম থেকে বের হলাম। তখন এরিয়ার বান্ধবীদের সাথে দেখা। আরে ভূত, তুমি এখানে? কি ব্যাপার, চুপ করে আছো কেন? না মানে, আমি রাফিকে টিউশনি করাই। আহারে বেচারা। এই রিয়া, তুই চুপ করে আছিস কেন? কি বলবো, তোরা থাম, আম্মু জানতে পারলে সমস্যা আছে। আচ্ছা, এবার কি আমি যেতে পারি? যেতে পারো। আমি বাড়ির দিকে রওনা দিলাম। পরদিন সকালে কলেজ এলাম।
কলেজে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এখানে 5টা কলেজ অংশগ্রহণ করবে। স্যার, আমাদের কলেজ থেকে কে অংশগ্রহণ করবে? প্রিন্সিপাল স্যার ঠিক করবেন, তবে আশা করছি তোমাদের মধ্য থেকে নেওয়া হবে। কিছুক্ষণ পর প্রিন্সিপাল স্যার রুমে এলো। তোমাদের স্যার সবকিছু বলে দিয়েছে। তোমাদের মধ্যে থেকে হাবিবুর অংশগ্রহণ করবে। আমাদের মধ্যে ওকে বাছাই করার কারণ কি? তাছাড়া ওর যা চেহারা। চুপ বেয়াদব, এই ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র আর সে ভালো রেজাল্ট নিয়ে আমাদের কলেজে ভর্তি হয়েছে। স্যার, ছেলেটা অনেক ভালো, শত অপমানের পরেও চুপ করে থাকে। হাবিবুর, তুমি অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাও। জি স্যার। স্যার, প্রতিযোগিতার কয়দিন বাকি আছে? 2 দিন পর অনুষ্ঠিত হবে আমাদের কলেজ ক্যাম্পাসে। ওকে স্যার। ক্লাস শেষ করে ক্যাম্পাসে এসে বসলাম। বুঝি না, আমরা থাকতে ওকে দিল কেন প্রতিযোগিতায়? দেখা যাক কি করতে পারি। ওরা এইসব বলে চলে গেল। তখনই রিয়ারা এসে আমাকে ঘিরে দাঁড়ালো। যদি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন না হয় তাহলে তোমাকে খবর করে ছাড়বো। জি, আমি চেষ্টা করব। তারপর আমি বাড়িতে চলে এলাম। এইদিকে মাথায় অনেক টেনশন। তারপর কলেজে প্রতিযোগিতা। 2 দিন কেটে গেল। এখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। হাবিবুর, সাহস রাখো, কখনো সাহস হারাবে না। সাহস থাকলে তুমি সবকিছু জয় করতে পারবে। জি স্যার, আমি প্রতিযোগিতায় অংশ নিলাম। সবাইকে 20টি প্রশ্ন করা হবে। যে কলেজ প্রশ্নের উত্তর দিতে পারবে না, অন্য কলেজ উত্তর দিলে তাদের পয়েন্ট বাড়বে। যে বেশি প্রশ্নের উত্তর দিবে সেই বিজয় হবে। স্যার, প্রশ্ন করুন। সব কয়েকটি প্রশ্নের সময় থাকবে 10 সেকেন্ড। ওকে স্যার। তারপর প্রতিযোগিতা শুরু হলো। প্রায় 3 ঘন্টা পর প্রতিযোগিতা শেষ হলো। এমন প্রশ্ন আমি জীবনে শুনিনি। আমি ভাবছি একটু পর কোন কলেজ চ্যাম্পিয়ন ঘোষণা করবে। আমি বুঝতে পারছি না, বুটটা কি সব সঠিক উত্তর দিতে পেরেছে কি? এবার যে কলেজ চ্যাম্পিয়ন হয়েছে তার নাম প্রকাশ করা হবে। চ্যাম্পিয়ন হয়েছে সরকারি ইডেন মহাবিদ্যালয়। আমি জানতাম এইবার আমরা চ্যাম্পিয়ন হব। চ্যাম্পিয়নকে ট্রফি তুলে দিবেন এই শহরের বড় ব্যবসায়ী রফিক সাহেব। ওনাকে স্টেজের ওপর আসার অনুরোধ জানাচ্ছি। এখন আমি কি করব? না জানি আব্বু আমাকে দেখে রেগে না যায়। তারপর ডেকে নিচ্ছি আমাদের ইডেন কলেজের প্রিন্সিপাল স্যারকে, তার সাথে বিজয়ীকে। আমি স্যারের সাথে স্টেজে উঠলাম। আব্বু আমাকে দেখে অবাক হয়ে গেল। তারপর আমাদেরকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিলেন। প্রিন্সিপাল স্যার মাইক্রোফোন নিয়ে, গত কয়েক বছর ধরে আমরা চ্যাম্পিয়নের আশা ছেড়ে দিয়েছিলাম। আজ আমরা খুবই আনন্দিত। তা হাবিবুরের জন্য সম্ভব হয়েছে। ধন্যবাদ হাবিবুর মা বাবাকে, যারা হাবিবুরকে এমনভাবে গড়ে তুলেছে। আমি আব্বুর দিকে চেয়ে দেখি আব্বুর মুখটা ছোট হয়ে গেছে। মানুষের চেহারা সবকিছু নয়, তা হাবিবুর প্রমাণ করে দিল। আমি তার মা বাবা প্রতি দোয়া করি। তারপর আব্বুকে স্যার কিছু বলতে বললেন। আব্বু ভেবে পাচ্ছেন আমাকে কি বলবে। আমি দোয়া করি বিজয়ী বড়টা কিছু হোক। আমি আর কিছু বলতে চাই না। হাবিবু, তোমার মা বাবার সম্পর্কে কিছু বলে যাও। না জানি আমার মান সম্মান ক্ষুণ্ণ হয়। যদি ওর পরিচয় দেয় তাহলে সব শেষ। তাদের সম্পর্কে বললেই কম হয়ে যাবে, এই জন্য আমি কিছু বলতে চাই না। সবাই আমাকে দোয়া করবেন। সুন্দর কথা। কলেজে সবাই আমাকে নিয়ে আনন্দ করতে শুরু করলো। হঠাৎই জীববিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর এলেন। ধন্যবাদ তোমাকে অনেক অপমান করেছি, ক্ষমা করে দিবে। স্যার, আমি কিছু মনে করিনি। আপনি আমার স্যার, আপনি বলতেই পারেন। বুকে আয় বাবা। স্যার আমাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর ছেড়ে দিলেন। এক এক করে সবাই আমার সাথে পরিচিত হতে এলো। রিয়ারা এলো সবার শেষে। খুবই খুশি দেখছি। না মানে, ধন্যবাদ তোমাকে। আমি সেই দিনের মতো বাড়িতে এলাম। ফ্রেশ হয়ে বসে আছি, তখনই বউ এলো। ভাইয়া, আপনার দুপুরের খাবার। রেখে যান, আমি খেয়ে নেব। ভাইয়া, আপনার আব্বু কিছু টাকা দিয়েছে শুনলাম। আপনি নাকি প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়েছেন। হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? আপনার আব্বু আপনার আম্মুর সাথে বলেছিল, তখন আমি শুনেছি। আচ্ছা। আমি টাকা নিয়ে পকেটে পরে দিলাম। ভাবলাম হয়তো তার মনে কিছু একটা মায়া এসেছে। বিকেলের দিকে চাচার দোকানে এলাম নিশির আইসক্রিম নিতে। কি আইসক্রিম লাগবে? এই নাও। আমি আইসক্রিম নিয়ে গেট দিয়ে চলে গেলাম। এদিকে রিয়া এই রাস্তা দিয়ে যাচ্ছিল। আমাকে বাড়ির ভেতর ঢুকতে দেখে থেমে গেল। তারপর গাড়ি থেকে নেমে বাড়ির সামনে এলো। কাকে যাই? এইমাত্র ছেলেটা গেল। সে কি এখানে টিউশনি করায়? জি না, কিন্তু আপনি কে? আমি রিয়া, ছেলেটির ক্লাসমেট। বলুন না। ইয়ে মানে? কি মানে করছেন? আর এটা রফিক সাহেবের বাসা না? জি। তাহলে কি হাবিবুর এখানে কাজ করে? জি না ভাইয়া, রকিব সাহেবের ছেলে হয়েছে।
হে আপনার শান্তি। আচ্ছা হাবিবুর এইভাবে থাকে কেন? আপু, আমি আর আপনাকে কিছু বলতে পারবো না, কেন? স্যারের নিষেধ আছে। করিম, এখানে কি হয়েছে? দেখো না আপা, ভাইয়ার বন্ধু নাকি ভাইয়ার ব্যাপারে জিজ্ঞাসা করেছে। ও আপা আপনি বলেন না, আমি কাউকে কিচ্ছু বলবো না। আচ্ছা, তুমি এইদিকে আসো, আমি বলছি। ওকে। রিয়া এই কথা শোনার পর অবাক হয়ে গেল যে এত বড় লোকের ছেলে কিনা তার এই অবস্থা। বুয়া তারপর সব কিছু খুলে বলল। রিয়া এইসব শুনে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মায়ের অনেক দুঃখ, কিন্তু প্রকাশ করে না। আচ্ছা আমি চলি, আমার কাজ আছে। ধন্যবাদ আপনাকে। রিয়া গাড়ির কাছে এসেই উঠে বসলো। ড্রাইভার গাড়ি চালাতে শুরু করেছে। তখন রিয়া চোখ দিয়ে পানি পড়ছে। সে ভাবছে, আমরা অনেকে অনেক অপমান করেছি ছেলেটাকে, কিন্তু তার কষ্ট বুঝতে পারেনি। রিয়া বাড়িতে পৌঁছে গেল সে ভাবতে ভাবতেই। রিয়া, তোর চোখে পানি কেন? আম্মু আমি বড় অন্যায় করছি। কি হয়েছে বলবি তো? রফিক স্যার আছে না, হাবিবুর আমার ক্লাসমেট, আমরা সবাই ওকে সবসময় অপমান করতাম, কখনো গায়ের রং নিয়ে, কখনো পোশাক নিয়ে। এটা কিন্তু ঠিক হয়নি। ছেলেটা মোটেও কালো নয়, শ্যামলা কত মায়াবী। আমি আর জানতে পারছি ওর মনে অনেক কষ্ট, কিন্তু কাউকে বুঝতে দেয় না। সত্যিই ছেলেটা অদ্ভুত। তুই কাঁদিস না, ছেলেটির কাছে ক্ষমা চাইলেন ক্ষমা করে দিবে। তারপর চোখ মুছতে মুছতে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। এইদিকে আমি বিকেলে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেল। আজ রাফিকে পড়াতে আর যাওয়া হলো না। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের ক্যাম্পাসে গিয়ে বসলাম। ভালোই লাগছে, সবাই আমার সাথে কথা বলছে, হয়তো আমি তাদের মনে জায়গা করে নিয়েছি। হঠাৎই রিয়া আমার পাশে এসে বসলো। আমি উঠে দাঁড়ালাম, পা বাড়াবো, তখনই রিয়া বলল, কোথায় যাচ্ছ? তোমার সাথে কিছু কথা আছে। কি কথা? আরে দাঁড়িয়ে আছো কেন, বসো। আমি রিয়ার থেকে দূরে বসলাম। বলেন। তুমি দেখতে কিন্তু মোটেও কালো নয়, তোমার গায়ের রং শ্যামলা। আমাকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু আমি এটা নিয়ে শান্ত। আল্লাহ আমার গায়ের রং এমন দিয়েছে, তাতে আমার কিছু করার নেই। সেই দিন তোমার বাবা মার সম্পর্কে কিছু বললে না কেন? এমনি। তোমার এত কষ্ট কেন আমাকে বলো। কে বলেছে আমার মনে কষ্ট আছে? দেখো না, আমি সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি। সেটা তো আমাদেরকে বোকা বানাতে। হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটা আমি জানি। কি জানেন? এই যে তোমার মনে কিসের কষ্ট। সবাইকে বোকা বানাতে পারলেও আমাকে পারবে না। আমি তোমাকে দেখছি শত অপমানের পরেও মানিয়ে নিয়ে চলতে। অন্যায় না করলেও তুমি দোষী হয়েছো। আমি আকাশের দিকে তাকালাম, বললাম, অপমান সেটা আমার সাথে প্রতিনিয়ত হয়ে থাকে, তাই মানিয়ে নিতে শিখেছি। তোমার কষ্ট কি আমি কিছুটা ভাগ নিতে পারি না? আমার প্রতি করুণা দেখাচ্ছেন? আমি কারো দয়া নিতে চাই না, আমি আমার কষ্ট কাউকে ভাগ দিতে চাই না। আমি তোমার প্রতি অনুভূতি দেখাচ্ছি না, আমি তোমার কষ্টটা একটু ভাগ নিতে চাই, যেন কিছুটা তোমার কষ্ট কমে যায়। দেখুন আপনি কিন্তু। কিন্তু কি? আচ্ছা সরি, তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি। সরি কিসের? আমি তোমাদের উপর কখনো কষ্ট পাইনি। তাহলে আজ থেকে আমরা বন্ধু। রিয়া আমার দিকে হাত বাড়িয়ে দিল। সবাই খারাপ ভাববে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। রিয়া আমার হাত ধরে হ্যান্ডশেক করলো। আজ থেকে তুমি আমাকে তুমি করে বলবে, আমার বন্ধু। আচ্ছা। তখনই ইভা, ইরা আর মীরা আমাদের সামনে এলো। তুই এখানে, আর আমরা তোকে খুঁজে বেড়াচ্ছি, আর তুই ভূতটার সাথে বসে আছিস। শোনো, আজ থেকে আমরা সবাই বন্ধু। ওর নাম ধরে ডাকবি। বাহ, তুই দেখি দল পাল্টিয়ে ফেলছিস। হাবিবুর, তুমি আমার জন্য একটু পানি এনে দিতে পারবে? ঠিক আছে, আমি যাচ্ছি। আমি পানি আনতে চলে গেলাম। এইদিকে রিয়ারা কথা বলছে। তুই হঠাৎ ভূতটার পক্ষে কথা বলছিস কেন? আমি ওর কষ্টটা ভাগ করে নিতে চাই। আমি জানি ওর মনে অনেক কষ্ট। আমরা ওকে যেমন দেখি তেমন হাবিবুর এমন নয়। কিসের কষ্ট? রিয়া তারপর সবকিছু খুলে বলল, কিন্তু আমি যে বড় লোকের ছেলে সেটা বাদে। আমরা খুবই অন্যায় করে ফেলেছি, সত্যি আমরা ক্ষমার অযোগ্য। হাবিবুরের মনে পাপ নেই, ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে। আচ্ছা। আমি পানি নিয়ে ফিরে এলাম। রিয়া পানি নিয়ে খেতে শুরু করলো। যদিও রিয়ার পানির পিপাসা লাগেনি, আমাকে বোঝানোর জন্য পানি পান করছে। হাবিবুর, আমাদের সবাইকে ক্ষমা করে দাও। আজ থেকে আমরা সবাই বন্ধু। তোমরা কিছু অন্যায় করনি, তাহলে কিসের মাপ চাইছো? আমরা জানি আমরা তোমার সাথে অন্যায় করেছি, প্লিজ আমাদেরকে মাফ করে দাও। আচ্ছা, সবাইকে মাফ করে দিলাম। কিছুক্ষণ আমরা আড্ডা দিয়ে ক্লাসরুমে এসে বসলাম। কিছুক্ষণ পর স্যার এলো। সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি, আপনি কেমন আছেন?
ভালো। কালকের প্রতিযোগিতা থেকে কি শিক্ষা পেলে তোমরা? কখনো চেহারা নিয়ে উপহাস করতে নেই, মানুষের চেহারা কিছু নয়। শোনো, সাদা চামড়ার দাম বেশি থাকতো তাহলে মূলার দাম বেশি হতো, আপেলের নয়। জি স্যার। সবাই নিজের চেহারা নিয়ে অহংকার করবে না। আমি আজ নতুন পড়া দিব, বই বের করো। তারপর স্যার আমাদের পড়া দিয়ে চলে গেল। আমরা ক্যাম্পাসে এসে বসলাম। হ্যাঁ, সবাই আমার সাথে কথা বলছে। আমার মনে একটু শান্তি এসেছে। যদি বাবা মা বুঝতে পারতো তাহলে এমন অবস্থা হতো না। কি একটু কষ্ট কমেছে? নিজেকে এখন অনেক হালকা লাগছে। আমাদের সাথে থাকবে তাহলে আরো নিজেকে হালকা মনে হবে। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমি কলেজ গেট দিয়ে বের হলাম। অনেক রোদ, হাঁটতে হাঁটতে বাড়িতে যেতে হবে। আমি ফুটপাথ দিয়ে হাঁটতে শুরু করলাম। কিছু দূরে আসার পরই একটা গাড়ি এসে আমার পাশে হর্ন বাজালো। আমি পাশে তাকিয়ে দেখি রিয়া। তুমি এই রোদে পুড়ে হাঁটতে হাঁটতে বাড়িতে যেতে হবে না, আমার গাড়িতে উঠে বসো। না থাক, আমি যেতে পারবো। আরে উঠে বসো তো। রিয়া জোরাজোরিতে আমি গাড়িতে উঠে বসলাম। কি সুন্দর গাড়ির ভেতরে। গাড়ির ভেতর অনেক ঠান্ডা। গাড়িতে এত ঠান্ডা কেন? আরে বোকা, গাড়িতে এসি আছে তাই গাড়ির মধ্যে ঠান্ডা লাগছে। আসলে আমি এসব কিছুই জানি না। আমি এই প্রথম প্রাইভেট কারে উঠছি। ও আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? হ্যাঁ, বাবা মার একটা ছোট বোন আছে। তোমার বাড়িতে সবাই তোমাকে কেমন খেয়াল রাখে? সবাই ভালো খেয়াল রাখে। রিয়া মনে মনে বলল, সহজে বাড়ির কথা বলবে না। আমি তো দেখছি না, যদি তোমার খেয়াল রাখতো তাহলে তুমি এমন অবস্থায় থাকতে না। এ মানে আমি নিজের দিকে খেয়াল রাখি না। নিজের দিকে খেয়াল রাখবে, না হলে অসুস্থ হয়ে পড়বে। আচ্ছা, বাড়ির দিকে চলে এসেছি, কিন্তু রিয়াকে আমার বাড়ির সামনে নিয়ে যাওয়া যাবে না। গাড়ি রাখো, আমি এখানে নামবো। তোমার বাড়ি কি এইদিকে? একটু ভেতরে, আমাকে এখানে নামিয়ে দিলে আমি যেতে পারবো। ঠিক আছে। গাড়ি থামালো। আমি গাড়ি থেকে বের হলাম। সাবধানে যাবে। রিয়া গাড়ি চলতে শুরু করলো। আমি হাঁটতে শুরু করলাম। 1 মিনিট হাঁটার পর বাড়িতে এসে পৌঁছালাম। ভাইয়া আজ তাড়াতাড়ি চলে আসলেন? একটা ফ্রেন্ড আমাকে গাড়িতে করে সামনে নামিয়ে দিয়ে গেছে। ও। আমি রুমে এসে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে নিলাম। তারপর খেতে শুরু করলাম। আজ একটু নিজেকে হালকা লাগছে। খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। বেশ কিছুদিন এইভাবেই কেটে গেল। রিয়া, ইভা, ইরা ও মিনার সাথে আড্ডা দিতে ভালোই লাগে। ওরা আমাকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যায়। একদিন আমি আর রিয়া দুজনে একসাথে ঘুরতে গেলাম। তোমার ইচ্ছা কি? আমার আবার ইচ্ছে, নিজেকে প্রতিষ্ঠা করতে হবে। ভালো, চলো আমরা সামনের দিকে হেঁটে আসি। আচ্ছা। আমরা দুজনেই পাশাপাশি হাঁটছি। ভালোই লাগছে রিয়ার সাথে হাঁটতে। কোনোদিনও কোনো মেয়ের পাশে হাঁটিনি। তোমার কি কাউকে পছন্দ হয়? আমার পছন্দ হয়ে কি হবে? নিজের দিকে তাকালে নিজের অবস্থান বুঝতে পারি। ভালোবাসা কি সেটা আমি জানি না। তাই বলে কি হবে? কিছু না, চলো। সামনে ফুচকার দোকান দেখা যাচ্ছে, আমরা কি ফুচকা খাই? আচ্ছা চলো। আমরা দোকানে এসে ফুচকার অর্ডার করলাম। কিছুক্ষণের মধ্যেই ফুচকা দিল। আমরা খেতে শুরু করলাম। তেমন খারাপ খেতে না। এখানে বসে বসে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখতে পাওয়া যাবে। সূর্যাস্ত যাওয়ার দৃশ্য আমার খুবই ভালো লাগে, কিন্তু আমাদের মাঝ থেকে হারিয়ে গেল একটা দিন। খাওয়া শেষ করলাম। আমি বিল পরিশোধ করতে যাব। রিয়া আমাকে বিল দিতেই দিল না। রিয়া বিল পরিশোধ করলো। আজ আমরা রাতের বেলা হাঁটতে হাঁটতে বাড়িতে যাব। তোমার হাঁটতে কষ্ট হবে? চলো তো, কিছুই হবে না। আমি আর রিয়া আবার হাঁটতে শুরু করলাম, উদ্দেশ্য বাড়ির দিকে। হঠাৎ রিয়া আমার হাত ধরলো। আমি অবাক হয়ে গেলাম। কি অবাক হলে নাকি? অবাক একটু হয়েছি, কিন্তু তুমি আমার হাত ধরলে কেন? আরে বোকা, রাতের বেলা দুইজন পাশাপাশি যদি হাত ধরে না হাঁটা হয় তাহলে ভালো লাগে না। ও ঠিক আছে, হাত ধরতে পারো। এই তো ভালো ছেলের কথা। আমি আর রিয়া পাশাপাশি হাত ধরে হাঁটতে শুরু করলাম। আমি কোনোদিনও কারো হাত ধরে হাঁটছি কিনা আমার মনে পড়ে না। ও মা, তাই নাকি? বাবা মা কি হাত ধরে নিয়ে হাঁটতে শেখায়নি? এ মানে হেঁটেছি কতটা পথ। ও, এখন থেকে আমার হাত ধরে হাঁটতে পারো, সমস্যা নেই। তা কখনো হয় না। এই সমাজে একটা ছেলে মেয়েকে এইভাবে কেউ মেনে নেবে না। সমাজের একটা নীতিমালা থাকে। আমি রিয়ার হাত ধরে হাঁটতে হাঁটতে রিয়াদের বাড়িতে পৌঁছে গেলাম। তারপর রাফিকে পড়ানো শুরু করলাম। স্যার, আপনি এমন কেন? কেমন? এই যে আপনি অগোছালো, নিজের দিকে খেয়াল রাখেন না। ও এই ব্যাপার। আমি এমনটা থাকতে পছন্দ করি। তুমি চুপচাপ পড়ো। ওকে স্যার। আমি রাফিকে পড়িয়ে ওদের বাড়ি থেকে বের হলাম। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করলো। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। তাড়াতাড়ি পা চালাই, না হলে বৃষ্টিতে ভিজে যাব। বৃষ্টিতে ভিজে আবার শরীর খারাপ না হয়ে যায়। কিছু দূর আসতেই
বৃষ্টি শুরু হয়ে গেল। যাক, মানুষের কিছুটা গরম কমলো। আমি তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ির সামনে এলাম। গেটে নক করলাম। দারোয়ান ছাতা মাথায় দিয়ে এসে গেট খুলে দিল। ভাইয়া, আপনি এখন ভিজতে ভিজতে কোথা থেকে আসছেন? টিউশনিতে গিয়েছিলাম, কিন্তু কে জানতো যে বৃষ্টি নামবে। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, কোথাও দাঁড়িয়ে থাকলে ভিজে যেতেন না? রাস্তা ফাঁকা, কোথায় আশ্রয় নেওয়ার জায়গা ছিল না। তাছাড়া হঠাৎই বৃষ্টি এসে ভিজিয়ে দিল। আপনি তাড়াতাড়ি রুমে গিয়ে চেঞ্জ করেন। আচ্ছা। আমি রুমে এসে সারা শরীর ভালো করে পানি দিয়ে মুছে নিলাম। কাপড় চেঞ্জ করে খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ প্রচণ্ড জ্বর এলো। সারা শরীর শীতে কাঁপছে। আমি কষ্ট করে উঠে একটা নাপা খেয়ে শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই জ্বর কমছে না। সারা রাত আর কমলো না। ভোরের দিকে ঘুমিয়ে পড়েছি, কখন খেয়ালই নেই। এদিকে সকাল হয়েছে অনেক আগে, কিন্তু আমি এখনো ঘুমের মধ্যে কাঁপছি। ইসরে, ভাইয়া নাস্তা দিতে আজ অনেক দেরি হয়ে গেছে। ভাইয়া কলেজে যাবে, তাই তাড়াতাড়ি নাস্তা দিয়ে আসি। বুয়া এসে দেখে এখনো দরজা বন্ধ, জানালা বন্ধ আছে। বুয়া দারোয়ানের কাছে এলো। কিন্তু আপা নাস্তা নিয়ে এইখানে কি করছেন? ভাইয়া কি কলেজে চলে গেছে? ভাইয়া তো এখনো কলেজে যায়নি। ভাইয়ের রুমে তো জানালা সব বন্ধ আছে, আমি মনে করলাম কলেজে চলে গেছে। ভাইয়া আবার কিছু হয়নি তো? গতকাল বৃষ্টিতে ভিজে বাড়িতে এসেছে। বলিস কি রে, বৃষ্টিতে ভিজলে ভাইয়া অসুস্থ হয়ে পড়ে। চলেন তো দেখি। ওনারা এসেই আমার রুমের দরজা ধাক্কা দিতে শুরু করলো। তখন আমার ঘুম ভেঙে যায়। আমি ওঠার চেষ্টা করছি, কিন্তু পারছি না। সারা শরীর ব্যথা। তবু আমি অনেক চেষ্টা করার পর বেড থেকে উঠে দরজা খুললাম। ভাইয়া, আপনার কি হয়েছে? একটু জ্বর আসছে, ঠিক হয়ে যাবে। কই দেখি গায়ে জ্বর কেমন? দারোয়ান যখন দেখতে যাবে, আমি তখনই মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেললাম। করিম, ধর ভাইয়াকে। দুজনে আমাকে ধরে বেডে শুয়ে দিল। আপা, ভাইয়ের গায়ে অনেক জ্বর, এক্ষুনি ডাক্তার ডাকতে হবে। তুই একটু ভাইয়াকে মাথায় পানি দে, আমি এখনই চাচের কাছ থেকে আসছি। বুয়া দৌড়ে আম্মুর কাছে এলো। কি হয়েছে, দৌড়ে আসলি যে? আসলে চাচি, ভাইয়ার অনেক জ্বর, জ্ঞান হারিয়ে ফেলেছে, এখনই ডাক্তার ডাকতে হবে। তো আমি কি করব? যদি ডাক্তারকে ফোন করে আসতে বলেন তাহলে একটু ভালো হতো। আমি কাউকে ফোন দিতে পারবো না, তুই এক কাজ কর, তোর চাচার কাছে গিয়ে বল। বুয়া আব্বুর কাছে গেল। চাচা, ভাইয়া অনেক অসুস্থ, ডাক্তার ডাকতে হবে, আপনি যদি ডাক্তারকে ফোন দেন একটু ভালো হতো। আমার সময় নেই, আমি অফিসে বেরিয়ে যাচ্ছি। কে কার অসুস্থ তোকে ভাবতে হবে না। আব্বু একটু ভেবে বলল, ঠিক আছে, এই নে ডাক্তারের নাম্বার, ফোন করে আসতে বল। আচ্ছা। বুয়া বসার ঘরে এসেই ল্যান্ডলাইন থেকে ডাক্তারের কাছে ফোন করে আসতে বলল। তারপর দৌড়ে আমার কাছে এলো। আপা, ভাইয়ের তো জ্ঞান ফিরেছে না, কিছু একটা ব্যবস্থা হয়েছে। তুই গেটে যা, চাচা বের হবে, বেরিয়ে যাওয়ার পর তুই আসিস। আচ্ছা। দারুণ গেটের কাছে এসে বসলো। কিছুক্ষণ পর আব্বু বের হলো। তার কিছুক্ষণ পর ডক্টর এলো। রুগী কোথায়? আমার সাথে আসুন। ডক্টর দারোয়ানের সাথে আমার রুমে এলো। ভালো করে আমাকে দেখলো, তারপর বলল, রুগীকে এখনই হাসপাতালে ভর্তি করতে হবে, না হলে বাঁচানো যাবে না। আপনার ফিস কত? আমার ফিস দেওয়া লাগবে না, আপনি তাড়াতাড়ি হাসপাতালে পাঠিয়ে দেন। এই কথা বলেই ডক্টর চলে গেল। বুয়া আবার দৌড়ে আম্মুর কাছে এলো। আবার কি হয়েছে? ভাইয়াকে হাসপাতালে ভর্তি করাতে হবে, যদি একটা গাড়ি দিতেন ভালো হতো। গাড়ির ড্রাইভার এখনো আসেনি, পারলে একটা রিক্সায় নিয়ে হাসপাতালে পাঠিয়ে দে। ঠিক আছে। বুয়া একটু হেসেই বলল। এই হাসির অর্থ আলাদা। বুয়া আমার রুমে এলো। কি গাড়ি দেয়নি তো আমি জানতাম। এই বাড়িতে আমি চাকরি করতাম না, কিন্তু ভাইয়ের দিকে আমি এখন আছি। আমিও কি থাকতাম রে। তখনই আমার শ্বাসকষ্ট শুরু হলো। কেউ উপায় না পেয়ে একটা অ্যাম্বুলেন্সকে ফোন করলো। কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স এসে হাজির। তারপর আমাকে অ্যাম্বুলেন্সে তুলে মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে দিল। রুগীর সাথে কে যাবে? তাড়াতাড়ি আসেন। আমি যাব, করিম তুই খেয়াল রাখিস। বুয়া আমার ফোন নিয়ে অ্যাম্বুলেন্সে উঠে বসলো। তখনই অ্যাম্বুলেন্স হর্ন বাজিয়ে বেরিয়ে পড়লো। কিছুক্ষণের মধ্যে হাসপাতালে এসে পৌঁছালাম। নার্স দৌড়ে এসে আমাকে ভিতরে নিয়ে গেল। রুগীকে তাড়াতাড়ি একটা ইনজেকশন পুশ করে দেন। জি স্যার। রুগীর অবস্থা তেমন ভালো না, সাপোর্টে রাখতে হবে। ইনজেকশন দেওয়া হয়ে গেছে, এখন কি করব স্যার? রুগীকে আইসিইউতে নিয়ে যাও, আর রুগীকে একটা স্যালাইন পুশ করে দাও। জি স্যার। আমাকে আইসিইউতে নেওয়া হলো। ডাক্তার সাহেব, ভাই এখন কেমন অবস্থা? রুগীকে সাপোর্টে রাখা হয়েছে,
বৃষ্টিতে ভিজে রুগীর অ্যালার্জি থেকে সমস্যা হয়েছে। আপনি ক্যাশ কাউন্টারে দেখা করুন। আচ্ছা। রোগীর ভর্তির টাকা জমা দিতে হবে, 20,000 টাকা জমা দিতে হবে। এখন তো আমার কাছে কোনো টাকা নেই। ঠিক আছে, সমস্যা নেই। রোগীর ডিসচার্জের সময় দিবেন, এই নিন একটা রসিদ। আচ্ছা। বউ আইসিইউর রুমের সামনে বসে আছে। তিনি এখন কি করবে ভেবে পাচ্ছেন না। এতগুলো টাকা কোথায় পাবে? ডিসচার্জের সময় আরও টাকা বাড়বে। ভাবলো দেখি চাচাকে ফোন করে। বউ আব্বুকে ফোন করলো। আবার কি হয়েছে? আমি এখন মিটিংয়ে ব্যস্ত আছি। ভাইয়া হাসপাতালে ভর্তি, তাই ফোন করছি, কিছু টাকার প্রয়োজন। পরে দেখছি কি করা যায়। আব্বু ফোন কেটে দিল। এদিকে রিয়া, মীরা, ইভা, ইরা কলেজে এসে আমাকে খোঁজা শুরু করলো। কি রে, হাবিবুরকে কোথাও দেখছি না। তাই তো, ছেলেটা কলেজ বন্ধ করে না। ওর কিছু হয়নি তো? গতকাল বৃষ্টির আগে আমাদের বাড়িতে বের হয়েছিল, পথে ভিজে জ্বর বাঁধায়নি তো? রিয়া, তোর কাছে হাবিবুরের ফোন নাম্বার আছে না? কল দে তো। আমি তো ভুলেই গিয়েছিলাম। রিয়া আমার ফোনে ফোন দিল। বউ আমার ফোন ধরলো। কে বলছেন? আমি রিয়া, হাবিবুরের বন্ধু। হাবিবুর কোথায়? তখনই বউ কেঁদে কেঁদে বলল, রিয়া, আমি হাবিবুরের বাড়ির কাছের বুয়া বলছি। ভাইয়ের অবস্থা অনেক খারাপ, হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়েছে। কি বলছেন? আমরা এক্ষুনি আসছি। কোন হাসপাতাল? ইবনে সিনা মেডিকেল হাসপাতালে। কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? ভুট্টা হাসপাতালে ভর্তি, ডাক্তার ওকে লাইফ সাপোর্টে রেখেছে। তাড়াতাড়ি চল, আমরা ছাড়া ওর কেউ নেই এই শহরে। রিয়া ফোনটা কেটে দেয়। তারপর সবাই হাসপাতালে আসে। আপা, আপনার ভাইয়া কোথায়? এই আইসিইউর রুমে। ওরা সবাই আইসিইউ রুমের কাছে জানালা দিয়ে আমাকে দেখছে। আমার মুখে অক্সিজেন মাস্ক লাগানো, ইসিজি মেশিন অন রয়েছে। ওর বাড়ির কেউ আসেনি? কেউ ভাইয়ের এখনো খোঁজ নেয়নি। তারা হাসপাতালে আসবে না। হাসপাতালে আনার জন্য একটা গাড়ি চেয়েছিলাম, কিন্তু দিল না। তখনই রেগে মেগে বলল, জীবনে আমি এমন বাবা মা দেখিনি। তাদের একমাত্র ছেলে আজ লাইফ সাপোর্টে আছে, কিন্তু একবারও খোঁজ নিল না। এখন শান্ত হয়ে যাই, আমরা পরে সব কিছু দেখব। তোরা শান্ত হতে বলছিস? ছেলেটার দোষ কি? সে কালো, কিন্তু দোষ তো তাদের। রিয়া, এখন উত্তেজিত হয়ে লাভ নেই। এখন কি করা যায় সেটা ভাব। বউ রিয়াকে চেয়ারে বসে শান্ত করার চেষ্টা করছে। দেখো, ও ছোট থেকে অবহেলিত। এখন আমি এতগুলো টাকা কোথায় পাবো ভেবে পাচ্ছি না। আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমরা ওর ফ্রেন্ড, আমরাই টাকা দিব। কিছুক্ষণ পর একটা নার্স এলো। এই ইনজেকশন নিয়ে আসেন। ঠিক আছে, কিন্তু রুগীর জ্ঞান ফিরবে কখন? এখন বলা যাচ্ছে না, একটু তাড়াতাড়ি ইনজেকশন নিয়ে আসেন। রিয়া দৌড়ে হাসপাতালের ফার্মেসি থেকে ইনজেকশন নিয়ে গেল। আচ্ছা, ডাক্তার কোথায়? ডাক্তার তার চেম্বারে আছে, চাইলে আপনারা কথা বলতে পারেন। আচ্ছা, আমরা কথা বলে নিব। নার্স এসে আমাকে ইনজেকশন পুশ করে দিল। ওরা সবাই ডাক্তারের কাছে এলো। আপনারা রুগীর কি হন? আমরা সবাই রোগীর ফ্রেন্ড। আপনি বলেন, রোগীর জ্ঞান ফিরবে কখন? সেটা এখন বলা সম্ভব না। এখনো জ্ঞান ফিরতে পারে বা অন্য সময়। আচ্ছা, আপনারা একটুও ভালো করে চেষ্টা করুন। যত টাকা খরচ হয় আমরা দিব। দেখুন, এখানে টাকার বিষয় না, তেমন চিন্তার কোনো কারণ নেই। রোগীর অবস্থা ভালোর দিকে। আচ্ছা। তারপর ওরা সবাই আইসিইউর সামনে বসে পড়ল। আমাদের মনটাই খারাপ হয়ে গেল, বুঝতে পারছি না কিছু। দুপুর হয়ে গেছে, তোরা বাহিরের দিকে কিছু খেয়ে আয়। তুই খাবি না? না রে, আমার কিছু ভালো লাগছে না। ঠিক আছে, আমরা খেয়ে আসার সময় তোর আর আপুর জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা, ওরা সবাই চলে গেল, আপনি বিকেল পর্যন্ত থেকে বাড়িতে চলে যান। না, আমি কোথাও যাব না। সেই ছোটবেলা থেকেই আমি ভাইয়াকে বড় করেছি। ভাইয়াকে রেখে আমি কোথাও যাব না। কবে ওই বাড়ি থেকে চলে যেতাম, কিন্তু মায় হয়ে গেছে। আপনার বয়স হয়েছে, আপনি টেনশন করবেন না। আপনার শরীর খারাপ হয়ে যাবে। তাতে কোনো সমস্যা নেই। কিছুক্ষণ পর এবার খাবার নিয়ে এলো। আপু, আপনি এই খাবার খেয়ে নিন, না হলে শরীর খারাপ করবে। খাওয়া আমার মুখে উঠবে না। খেয়ে নেন। রিয়া জোরাজুরিতে বোয়া খেতে শুরু করলো। এদিকে বিকেল হয়ে গেছে, তখন আমার জ্ঞান ফিরছে না। ডক্টর এসে আমাকে আরেকটা ইঞ্জেকশন দিল। সন্ধ্যায় জ্ঞান ফিরতে পারে। ও আচ্ছা। রিয়া বোয়াকে বলল, আপনি বাড়িতে চলে যান। ভাইয়ার কাছে কে থাকবে? আমি আছি, সমস্যা নেই। তোরাও বাড়িতে যেতে পারিস।
আমরা যাব না, বাড়িতে ফোন করে বলছি রাতের দিকে বাড়িতে ফিরবো। ঠিক আছে। বউকে বাড়িতে পাঠিয়ে দিল ওরা। হঠাৎ আমার জ্ঞান এসেছে। আমি চোখ মিলে দিকে হাসপাতালে আছি। আমি ওটার চেষ্টা করছি। কি করছেন? আপনি উঠবেন না, প্লিজ শুয়ে পড়ুন। আচ্ছা। নার্স বাইরে এসে বলল, রোগীর জ্ঞান ফিরেছে, আপনারা দেখা করতে পারেন, তবে বেশি কথা বলবেন না। ওকে। সবাই তখন রুমে ঢুকলো। কি রে, তোর এখন কেমন লাগছে? ভালো লাগছে। তুই দেখছি আমাদের বিয়ে না দেখে উপরে টিকিট কাটছিলি। এখন তো সুস্থ আছি, তোদের বিয়ে খেতে যেতে পারবো, চিন্তা করিস না। অনেক হয়েছে, এখন বলতো বৃষ্টিতে ভিজলে কি জন্য? হঠাৎই বৃষ্টি এসে ভিজিয়ে দিল, তাই বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে গিয়েছিলাম। তার শাস্তি এখন পাও। আচ্ছা, আমাকে হাসপাতালে নিয়ে এসেছে কে? ভালো করছো, তোমরা ছাড়া আমার আর কে আছে? অনেক কথা হয়েছে, এখন চুপচাপ শুয়ে থাক। নার্স বেশি কথা বলতে নিষেধ করেছে। এখন আমি সুস্থ আছি, তোমরা বাড়িতে যাও। কিন্তু তোর কাছে একজনকে থাকতে হবে। আমি থাকছি, তোরা বাড়িতে চলে যা, কোনো সমস্যা হলে ফোন করব। আচ্ছা। রিয়া আমার বেডের পাশে বসলো। আমি ঠিক আছি, তুমি বাড়িতে চলে যাও। এই তুমি চুপ করো তো। তারপর আমাকে একটা রুমে নেওয়া হলো। রাত অনেক হয়েছে। রিয়াকে বলছি বাড়িতে যেতে, কিন্তু সে বাড়িতে যাবে না আমাকে রেখে। মেয়েটার প্রতি মায়া বেড়ে গেল, জানি না কেন তাকে ভালো লাগে। 2 দিন পর আমাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিল। আমি এখন ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে আছি। হাতে বিল দেখে, এত টাকা বিল আমি কি করে দেব? আমার কাছে এত টাকা নেই। কি হয়েছে? বিলের রসিদ নিয়ে দাঁড়িয়ে কেন? না মানে, তোমার কোনো চিন্তা নেই, আমরা 4 জন বিল পরিশোধ করছি। তোমরা আছো বলে আমি এখনো বেঁচে আছি। চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। না থাক, আমি যেতে পারবো। তোর এই অবস্থায় একা ছাড়া যাবে না। ওরা জোর করে আমাকে গাড়িতে তুললো। তারপর ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই বাড়ির পাশে চলে এলাম। আমাকে এখানে নামিয়ে দিলেই হবে। চুপ করো, বসো, তোমার বাড়ি এখনো আসেনি। এই তো সামনে এসে গেছি। চুপ করতে বলছি না। রিয়া আমার কোনো কথা শুনলো না। আমাদের বাড়ির সামনে গাড়ি রাখলো, কিন্তু রিয়া আমার বাড়ি চিনল কি করে? এখানে গাড়ি রাখতে বললি কেন? এটাই ওর বাড়ি। সবাই অবাক হয়ে গেল। এত বড় বাড়ি এদের, আমার তো বিশ্বাসই হচ্ছে না। বাড়ি থেকে কি হবে? আজ পর্যন্ত বাড়ির ভেতরে ঢুকতে পারিনি, তোরা তো সব জানিস। তবে তুই বলিস না যে হাবিবুর ধনী পরিবারের ছেলে। আচ্ছা সবাই বের হও। আমি গাড়ি থেকে বের হলাম। আমাকে দেখে দারোয়ান দৌড়ে এলো। ভাইয়া, আপনি এখন কেমন আছেন? ভালো আছি। চলুন, আমি আপনাকে ধরে বাড়িতে নিয়ে যাচ্ছি। আমি যেতে পারবো। আমার খুব লজ্জা লাগছে, তোমাদের ভিতরে যেতে বলতে পারছি না। সমস্যা নেই, আমরা তো জানি বাড়ির লোকজন কেমন আচরণ করে। তাহলে কলেজে দেখা হবে। আচ্ছা যাও। রিয়ারা গাড়ি নিয়ে চলে গেল। আমি বাড়ির ভিতরে ঢুকলাম। তারপর রুমে এসে শুয়ে পড়লাম। এদিকে গেটের সামনে আমার সাথে রিয়াদের দেখে ফেলেছি নিশি। আমাদের মান সম্মান নিয়ে টানাটানি, আজ আব্বু বাড়িতে আসুক, মজা দেখাবো। দুপুরে বউ আমাকে খাবার দিতে এলো। ভাইয়া, আপনার দুপুরের খাবার খেয়ে ওষুধ খেয়ে নেবেন। আচ্ছা, আপনি যদি ঠিক সময়ে হসপিটালে না নিয়ে যেতেন তাহলে হয়তো। থাক ভাইয়া, এটা আমার দায়িত্ব, ছোট থেকে বড় করেছি, আপনার কিছু হলে আমি কষ্ট পাবো। তারপর বউ চলে গেল। আমি খেতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে খাওয়া শেষ করে ওষুধ খেয়ে শুয়ে পড়লাম। ওইদিকে আব্বু দুপুরে বাড়িতে এলো। আব্বু, তোমার সাথে কথা আছে। বল। এই যে কাইলেটাকে দেখলাম, 4 জন মেয়ে বাড়ির সামনে গাড়িতে করে নামিয়ে দিয়ে গেল। তাতে কি হয়েছে? আমাদের ইজ্জত বলে কিছু থাকলো না, সবাইকে বলে বেড়াচ্ছে তোমার ছেলে। ওর এত বড় সাহস হলো কি করে? মেয়েগুলোকে দেখে বুঝলাম ধনী পরিবারের। দেখো ওই মেয়েদের মধ্যে কারোর সাথে কোনো সম্পর্ক আছে কিনা, কাল্লার জন্য আমাদের সম্মান নষ্ট হয়ে যাবে। বটে, ওকে আমি দেখছি, লোকজনের কাছে আমার নাম ভাঙিয়ে চলতে শুরু করেছে। আব্বু রেগে মেগে আগুন হয়ে আমার দরজায় এসে নক করলো। আমি দরজা খুলে দেখি আব্বু, আম্মু আর নিশি। হঠাৎ তোমরা? রমজাদা, তুই কি আমাদের শান্তিতে থাকতে দিবি না? মেয়েগুলো কে? কোন মেয়ে? দেখছো এখন নাটক করছে। যারা তোকে বাড়িতে দিয়ে গেল, তুই আমার মান সম্মান নিয়ে টানাটানি করছিস। তবে রে। আব্বু আমাকে টাস টাস করে চর মারতে শুরু করলো। চিল্লাচিল্লি শব্দ শুনে বউয়ার দারোয়ান দৌড়ে এলো। আচ্ছা, ভাইয়াকে মারবেন না, ভাই আজকে হাসপাতাল থেকে এসেছে। তুই চুপ করে থাক, ওকে আজ আমি মেরেই ফেলবো। মেয়েদের সাথে ঘোরাঘুরি করা বার করছি।
মনে করেছে আমি কিছু জানি না? সেই দিন দেখলাম একটা মেয়ের হাত ধরে হাঁটছে। তলে তলে এত দূর, হারামজাদাকে উচিত শিক্ষা দেন। চাচা, মারবেন না। আমি কথা দিচ্ছি ভাইয়াকে কোনো মেয়ের সাথে দেখা যাবে না। হাসপাতালে ভর্তির পর টাকাগুলো তারাই দিয়েছে, আপনি দেন নাই। একবারও খোঁজ নিয়েছিলেন? রহিমা, আপনি চুপ করেন। ওর পিছনে টাকা দিয়ে কি হবে? মরলেও কি বাঁচলেও কি, আমাদের কিছু যায় আসে না। দারোয়ান আব্বুকে আটকে ধরে রেখেছে যাতে মারতে না পারে। আজকের মতো তোকে ছেড়ে দিলাম, পরের বার কোনো ছাড় দিব না। আব্বু আমার নিচে চলে গেল, শুধু শুধু মেরে গেল। আমি বুঝতে পারলাম আমার অপরাধ কি। ভাইয়া কাঁদবেন না। কান্নাকাটি করে আর কি লাভ? আমার তো আর কেউ নেই। আমি এই বাড়িতে আর থাকবো না। কোথায় যাবেন? যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। আপনারা যান, আমাকে একটু একা থাকতে দিন। আমি রুমের দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। কালকেই চলে যাব, তার আগে কলেজ থেকে টিসি নিতে হবে। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে কলেজে এলাম। রিয়াদের সাথে দেখা না করেই প্রিন্সিপালের রুমে এলাম। শুনলাম তুমি নাকি অসুস্থ? জি স্যার, এখন ভালো আছি। আমি আসলে টিসি নিতে এসেছি। হঠাৎ টিসি দিতে চাও কেন? আমি অন্য শহরে চলে যাচ্ছি, আপনি দয়া করে টিসিটা দিয়ে দিন। ঠিক আছে, তোমাকে আটকাবো না। এতে যদি তুমি আরো উন্নতি করতে পারো তাহলে ভালো। জি স্যার। কিছুক্ষণের মধ্যে স্যার আমাকে পেপার রেডি করে দিল। আমি রুম থেকে বের হয়ে এসে কলেজের গেটে দাঁড়িয়ে আছি রিক্সার জন্য। হঠাৎ দেখলাম একটা গাড়ি সোজা এসে দেয়ালে ধাক্কা দিল। আমি দৌড়ে গিয়ে দেখি আব্বু সার আগে রক্ত মাখা। আমি তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে এলাম। যতই হোক তিনি আমার আব্বু, তার কিছু হলে আমি সহ্য করতে পারবো না। রোগীর অবস্থা খুবই খারাপ। রোগীর ভর্তির জন্য ওয়ারেন্টে সাইন করতে হবে। আপনি ওনার বাড়িতে ফোন দিয়ে আসতে বলুন, তারপর রোগীকে অপারেশন রুমে নেওয়া হবে। রোগীর অবস্থা ভালো না, এখনই অপারেশন রুমে নিতে হবে। আমি সাইন করব। আপনি রোগীর কি হন? আমি ওনার ছেলে। আমি পেপারে সাইন করলাম। হাবিবুর রহমান চৌধুরী। নার্স, রোগীকে অপারেশন রুমে ঢোকাও তাড়াতাড়ি। আব্বুকে রুমে নিয়ে চলে গেল। আমি বাড়িতে ফোন দিলাম আব্বুর ফোন দিয়ে। আম্মু বুঝতে পারলো না আমার গলা। এদিকে আমার জামা রক্তে ভিজে একাকার। তাই আমি ফ্রেশ রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। বাথরুম থেকে বের হয়ে দেখি আম্মুর নিশি ওটি রুমের সামনে কান্নাকাটি করছে। আমি আড়ালে দাঁড়িয়ে আছি। তোর আব্বুর কিছু হলে আমি কাকে নিয়ে বাঁচবো? আব্বুর কিচ্ছু হবে না। তখনই ওটি থেকে ডক্টর বের হয়ে এলো। এখন আমার স্বামী কেমন আছে? তখন ডক্টর যা বলল, আমার চোখ দিয়ে অজান্তে পানি বেরিয়ে পড়লো। ডক্টর এসে বলল, রোগীর অবস্থা ভালো না। অ্যাক্সিডেন্টের কারণে 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। এখন 24 ঘন্টার মধ্যে কিডনির ব্যবস্থা করেন। আপাতত একটা কিডনি হলেও বেঁচে যাবে। যত টাকা লাগুক আমরা দেব, আপনি কিডনির ব্যবস্থা করুন। ওকে, আপনারাও চেষ্টা করেন। আচ্ছা। আম্মু চারদিকে ফোন দিয়েছে, কিন্তু কোথাও কিডনি পাচ্ছে না। ম্যাম কাঁদবেন না, আমি সব জায়গায় খোঁজ নিচ্ছি। কেউ দেখেন টাকার বিনিময়ে কিডনি বিক্রি করে কিনা, তাড়াতাড়ি খবর প্রচার করে দিন। ওকে। এইদিকে ডাক্তারও ব্যর্থ, কোথাও কিডনি পাচ্ছে না। আমি আড়াল থেকে সব কিছু দেখছি। আমার ওখানে যাওয়ার সাহস নেই। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, তবুও কিডনি পাওয়া গেল না। ম্যাম, আমরা কোথাও কিডনি পাচ্ছি না। এইদিকে 8 ঘন্টা পার হয়ে গেছে। তাহলে এখন উপায়? আপনাদের কোনো আত্মীয় কিডনি নেওয়া যেতে পারে। আমি কিডনি দেব? আপনার কিডনির টিস্যু ম্যাচাম করার পরীক্ষা করতে অনেক সময় লাগবে। তাছাড়া আমাদের হাতে সময় নেই। বাবা মা ভাই বোন ও ছেলে মেয়ের টিস্যু ম্যাচ করার দরকার হয় না। নিশি, তুই কিডনি দে মা, তুই তোর আব্বুর মেয়ে। আমি দিতে পারবো না, আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। এই দিন দেখার জন্য আমরা তোকে মানুষ করেছিলাম। নিশি চুপ করে আছে। হ্যাঁ, আমি কিডনি দেব। এতে তোমাদের কিছুটা শিক্ষা হবে। সবসময় আমার উপর অত্যাচার, আর সেই তোমাদেরকে নতুন করে বাঁচতে শেখাবে। আমি ডক্টরের কাছে গেলাম। ডক্টর সাহেব, আমি কিডনি দেব। আপনি ওনার ছেলে না যে ভর্তি করেছিলেন? জি, আপনারা ব্যবস্থা করুন। তবে এখন বলবেন না যে কে কিডনি দিচ্ছে। আচ্ছা, আপনি আমার সাথে আসুন। ডক্টর আমাকে ওটিতে নিয়ে গেল, সবার আড়ালে। তারপর আব্বুর বেডের পাশে আমাকে শুয়ে দিলেন। চোখ বন্ধ করুন। আচ্ছা, আমি চোখ বন্ধ করলাম। নার্স আমাকে একটা ইঞ্জেকশন পোস্ট করলো। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। শোনেন, এখন এনার নাম পরিচয় প্রকাশ করবেন না। তাড়াতাড়ি অপারেশনে শুরু করুন। ওকে স্যার। তারপর ডক্টর অপারেশন শুরু করলো। প্রায় 4 ঘন্টা পর অপারেশন সাকসেস হলো। তারপর আব্বুকে ওটি থেকে বের করলো।
ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনার কিডনির পরিস্থাপন করতে দিয়েছি। আপনাদের বলা হয়নি কিডনি পাওয়া গেছে, আমাদের হাতে সময় ছিল না। সমস্যা নেই, কিন্তু কিডনি কে দিয়েছে? সরি, এখন বলা যাবে না। রোগীকে বেডে দেওয়া হচ্ছে, আপনারা ওখানে আসেন। ওকে। আব্বুকে নিয়ে যাওয়ার পর আমাকে একটা রুমে বেডে নিয়ে শুয়ে দিল। আজ টাকা ছিল কিন্তু কোথাও কিডনি সন্ধান পেলাম। যে কিডনি দিয়েছে সে কিন্তু কিডনির বিক্রি করেনি। না জানি কে কিডনি দিয়েছে। আমরা তার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। আল্লাহ তার ভালো করুক। শোনো, ডাক্তারকে বলে দাও তার খরচ আমরা বহন করব। ওকে ম্যাম। রাতের মধ্যে আমার জ্ঞান ফিরে এলো। আমি ওঠার চেষ্টা করলাম, কিন্তু নার্স উঠতে দিল না। সকালে আব্বুর জ্ঞান ফিরল। এখন কেমন আছো? এখন ভালো আছি। ডাক্তার বলল আমাকে কিডনি দিতে হয়েছে, তবে আমার কাছে একজন দিয়েছে। নিশি, তুই দিয়েছিস মা? নিশি দেয়নি, কে দিয়েছে এখনো জানা যায়নি। আজ আমার টাকা থেকেও কিডনি খুঁজে পেলাম না। যে কিডনি দিয়েছে তার কাছে আমি আজীবন ঋণী হয়ে থাকবো। এদিকে আমি বেডে শুয়ে আছি, কিছুই ভালো লাগছে না। রিয়াদের খবর কি জানলাম না। ফোন অন করে দেখি অনেক মেসেজ, সবগুলো রিয়া পাঠিয়েছে। আমি রিয়ার কাছে ফোন দিলাম। কোথায় তুমি? তোমার খোঁজ খবর নেই। আমি হাসপাতালে আছি, আব্বু অসুস্থ। ও, আমি আসছি। তোমার আসার দরকার নেই। আমি আসছি বলছি মানে আসছি। রিয়া ফোন কেটে দিল। আমি কি করতে ওর কাছে ফোন দিলাম, এখন এসে না জানি কি করবে। কিছুক্ষণের মধ্যে রিয়া হাসপাতালে চলে এসে আমাকে খুঁজতে শুরু করলো, কিন্তু পাচ্ছে না। তারপর আমার কাছে ফোন দিল। হ্যাঁ বলো। কোথায় তুমি? তোমাকে কোথাও দেখছি না। আমি দ্বিতীয় তলায় 3 নম্বর রুমে আছি। ওকে। রিয়া তাড়াতাড়ি করে আমার রুমে এসে দেখে আমার পেটে ব্যান্ডেজ করা। তোমার কি হয়েছে? আমার তো কিছুই হয়নি। সত্যি করে বলো। মানে। তারপর আমি রিয়াকে সব খুলে বললাম। রিয়া রেগে মেগে আগুন হয়ে আমাকে ঠাস ঠাস করে চড় মারলো। যে বাবা মা তোমাকে খুঁজে না, তাদের জন্য তোমার দয়া হচ্ছে, আজ একটা কিডনি দিয়ে দিলে। এছাড়া কোনো উপায় ছিল না। রিয়া আমার বেডের পাশে বসে কাঁদতে শুরু করলো। আমার কত আশা ছিল, কিন্তু তুমি সব নষ্ট করে দিলে। আমি তো বেঁচে আছি। তারপর আমি রিয়াকে সব বোঝাতে শুরু করলাম, কিন্তু বুঝতেই চাইছে না। অনেক কষ্টের পর বোঝাতে পারলাম। তোমাকে বুঝতে পারলাম আজ পর্যন্ত, আফসোস তোমার বাবা মা বুঝতে পারলো না। তাতে আমার কোনো কষ্ট নেই, আমার কষ্ট সয়ে গেছে। আমি রিয়া কথা বলছি, এর মধ্যে নার্স এলো। আপনার ওষুধের সময় হয়ে গেছে, কিছু খেয়েছেন? না, এখনো কিছু খাওয়া হয়নি। ঠিক আছে, কিছু খেয়ে এই ওষুধ খেয়ে নেবেন। আচ্ছা, বাইরে থেকে খাবার আনবে কে? আমি নিয়ে আসছি, তোমাকে তরল কিছু খেতে দিতে হবে। রিয়া খাবার আনতে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো। আমি খেতে শুরু করলাম। এভাবেই কেটে গেল 2 দিন। রিয়া যতটুকু পেরেছে আমাকে সময় দিয়েছে। জানি না আমার প্রতি তার এত কেয়ার কিসের। 2 দিন পর আমি হাসপাতাল থেকে বাড়িতে এলাম। রিয়া আমার সাথে আছে। আমি রুমে এসে ব্যাগ গোছানো শুরু করলাম। এ কি করছো? আমি আর এই বাড়িতে থাকবো না, চলে যাচ্ছে অন্য শহরে। থাকার দরকার নেই, কিন্তু কোথায় যাবে? জানি না, তোমাদের অনেক মিস করব। আমিও তোমাকে মিস করব। আমি ব্যাগ গুছিয়ে একটা চিঠি লিখলাম আর দারোয়ানের কাছে দিলাম। করিম ভাই সে কি কান্না। আমি বাড়ি থেকে চলে যাচ্ছি তাই। ভাই যেখানে থাকবেন সাবধানে থাকবেন। তারপর বর সাথে দেখা করে চলে এলাম রেলওয়ে স্টেশনে। তোমার না গেলে হয় না? আমি আর পারছি না, অনেক সহ্য করেছি আর না। কাউন্টারে এসে টিকিট কেটে ট্রেন ছাড়ার অপেক্ষায় বসে আছি। কোনো সমস্যা হলে আমাকে বলবে। ট্রেন ছাড়ার সময় হয়ে গেল। রিয়া হঠাৎ আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আরে দূরে কি আমি একেবারে যেন চলে যাচ্ছি নাকি? একদিন এতে একদিন ইনশাল্লাহ ফিরে আসবই। সত্যি তো? হুম। ততদিন আমি তোমার জন্য অপেক্ষা করব। ট্রেন ছেড়ে দিল। আমি তাড়াতাড়ি ট্রেনে উঠে বসলাম। রিয়া আমাকে বিদায় দিচ্ছে আর কান্নাকাটি করছে। এতদিন পর বুঝতে পারলাম রিয়া আমাকে ভালোবেসে ফেলেছে। ট্রেন চলতে শুরু করেছে। এদিকে রিয়া কাঁদতে কাঁদতে প্ল্যাটফর্মে বসে পড়েছে। তুমি বেঁচে গেলে যন্ত্রণার হাত থেকে, কিন্তু তোমাকে আমি যে ভালোবেসে ফেলেছি সেটা না বলা যন্ত্রণা আমাকে সহ্য করতে হবে। রিয়া উঠে চোখ মুছতে মুছতে বাড়ির দিকে রওনা দিল। সবার জন্য আমার চোখ ধোয়া জানতে পানি বেরিয়ে পড়ল। আমি সবাইকে মিস করব খুব। ট্রেন চলতে শুরু করেছে। আমার যাওয়ার উদ্দেশ্য খুলনা। রিয়া আমাকে খুলনায় পাঠাচ্ছে। অন্য শহরে যেতে চেয়েছিলাম, কিন্তু রিয়ার জন্য খুলনা যেতে হচ্ছে। আমি ট্রেনেই ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে আব্বুকে আজ হসপিটাল থেকে ছেড়ে দেবে। সব কিছু গুছিয়ে নিয়েছো?
হুম। নিশি, আমাকে একটু ধর, আমি একা হাঁটতে পারবো না। ধরছি। নিশি আব্বুকে ধরে হাসপাতালে ক্যাশ কাউন্টারে এলো। আমাদের বিল রসিদ দেন, টাকা জমা দেব। একটা ভদ্রলোক ডিসচার্জের পেপার দিলেন। সেখানে ভর্তি করানো নাম দেখে আব্বু অবাক হয়ে গেল। এই যে ভাই, এখানে কার নাম এটা? কি মশাই, মজা করছেন নাকি? নিজের ছেলের নাম ভুলে গেছেন নাকি? এটা আপনার ছেলে, তিনি আপনাকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেছিল। কি বলছো? আমি তেমন কিছু জানি না, ডাক্তারের সাথে কথা বলুন। ঠিক আছে। আব্বু ডক্টরের কাছে এলো। কিছু বলবেন? এই সত্যি করে বলেন, আমাকে কে হাসপাতালে নিয়ে এসেছিল, আর কেই বা কিডনি দিয়েছে? আপনার ছেলে যদি ঠিক সময়ে হাসপাতালে আর কিডনি না দিত, তাহলে আপনাকে বাঁচানো যেত না। সবাই অবাক হয়ে গেল। যাকে তারা সবসময় অবহেলিত অত্যাচার করে এসেছে, সেইখানে তার জীবন বাঁচিয়েছে। আব্বু কাঁদতে কাঁদতে বলল, বলুন, আমার ছেলে কোথায় এখন? আপনার ছেলে বাড়িতে চলে গেছে। আব্বু আমার নিশে দেরি না করে বিল পরিশোধ করে বাড়িতে এলো। আব্বু আমার রুমে ঢুকে দেখে আমি কোথাও নেই। করিম, করিম, জি যাচ্ছি। তোমাদের ভাইয়া কোথায়? কি হলো? আমার ছেলে কোথায় জিজ্ঞেস করছি না? এখন খুঁজছেন কেন? এর আগে তো কখনো আমার ছেলে বলতে শুনি নেই। সবাই চুপ করে আছো কেন? কি বলবো আমরা, ভাইয়ার বাড়ি থেকে চলে গেছে। এই সব ভুল বকছো। সত্যি ভাইয়া বাড়ি থেকে চলে গেছে, আর কষ্ট সহ্য করতে না পেরে চলে গেছে। আমরা বুঝিনি কখনো ওর কষ্টটা, কারণে অকারণে ছেলেটাকে ধরে মারতাম। আজ আমি বুঝতে পারছি ছেলে হারানোর কষ্টটা কতটা। আমি ভাইয়ার সাথে সবসময় খারাপ ব্যবহার করতাম, কিন্তু ভাইয়া আমার সাথে কোনোদিনও খারাপ ব্যবহার করেনি। তোমার ভাইয়া কোথায় গিয়েছে কিছু জানো? জানি না, তবে যাওয়ার আগে একটা চিঠি দিয়ে গেছে। এই নিন চিঠি। ও, আমি আর এই বাড়িতে কাজ করব না। কেন? আমি ভাইয়ার জন্য এই বাড়িতে পড়েছিলাম, এখন ভাইয়া নেই, তাই আমিও চলে যাচ্ছি। আমিও চলে যাব। তোরা কোথাও যাবি না, আমি তোদের ভাইয়াকে খুঁজে নিয়ে আসবো যে করেই হোক। কিন্তু কোথায় খুঁজবে, কোথায় গেছে, আমরা তো কিছুই জানি না। আমরা পুলিশের সাহায্য নিব, তার আগে ওর একটা ছবি প্রয়োজন। এখন কোথায় থেকে পাবো? ওর কলেজে থেকে পাওয়া যাবে। আব্বু আম্মু কাঁদতে শুরু করলো। আব্বু চিঠি খুলে পড়তে লাগলো। তোমরা যখন এই চিঠিটা পাবে, ততক্ষণ আমি অনেক দূরে চলে গেছি। আমি আর তোমাদের নির্যাতন সহ্য করতে পারছি না। এতদিন আমার বোঝা হয়ে গেছে। আমি তোমাদের কাছে অত্যাচারের পাত্র। আমি কালো বলে তোমাদের কাছে অবহেলিত, কিন্তু এই দোষ কি আমার? যাই হোক, আমি আর এই বাড়িতে ফিরে আসবো না। আমার কিডনি দিয়ে তোমার জীবন বাঁচিয়ে গেলাম। ছোট থেকে আমি তোমাদের কাছে কোনো আদর যত্ন পাইনি। আম্মু আমাকে একবারের জন্য আদর যত্ন করেনি, করেছে অবহেলা। তোমরা যেমন অত্যাচার করেছো, তা কেউ সহ্য করতে পারে না। সবাই ভালো থেকো। ইতি, অবহেলিত কালো ছেলে। হায় হায়, আমরা কত অপরাধ করেছি, এর শাস্তি এখন পাচ্ছি। কি লিখেছে? তুমি পড়ে দেখো। আমার মুখ থেকে আর কথাই বেরোচ্ছে না। আম্মু নিয়ে চিঠি পড়ছে, আর তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সত্যি আমি অন্যায় করে ফেলেছি। তোমরা যে করে হোক আমার ছেলেকে এনে দাও। আব্বু পুলিশকে ফোন দিল। সফিক, আমাদের বাড়িতে তাড়াতাড়ি চলে আয়। কি হয়েছে? তোর কথা শুনে এমন লাগছে কেন? তুই তাড়াতাড়ি আয়, আমার ছেলেকে কোথাও পাওয়া যাচ্ছে না। আমি এক্ষুনি চলে আসছি, তুই চিন্তা করিস না। আব্বু ফোন কেটে দিয়ে বাড়িতে এসে বসে কাঁদতে শুরু করলো। তারা যে ভুল করেছে তাদের কোনো ক্ষমা নেই। চাচা চাচি কাঁদতেন না, ভাইয়াকে ঠিক খুঁজে পাওয়া যাবে। আমাদের দেওয়া কষ্ট সহ্য করতে না পেরে বাড়ি থেকে চলে গেছে, জানি না কোথায় গেছে। চিন্তা করবেন না, পুলিশ আসছে, তারা খুঁজে বের করবে। কিছুক্ষণ পর শফিক আঙ্কেল আর কয়েকটা পুলিশ এলো। তোর ছেলে না বিদেশে ছিল, দেশে আসলো কবে? আমার ছেলেকে কোনোদিন বিদেশে পাঠাইনি, আমার ছেলে আমাদের বাড়িতেই ছিল। কিন্তু তোর ছেলেকে কোনোদিন দেখিনি তো। আমি বলছি। তারপর আম্মু সবকিছু খুলে বলল। এটা কিন্তু তোরা ভালো করিসনি। আমি ভুল করেছি, তুই এখন তোর পুলিশের অভিযান চালিয়ে আমার ছেলেকে খুঁজে দে। ঠিক আছে, কিন্তু তোর ছেলের ছবি লাগবে। তোর ছেলের ছবি দে একটা। আমাদের কাছে ওর কোনো ছবি নেই, তুমি ভাই কিছু একটা ব্যবস্থা করো। ঠিক আছে, আমি চেষ্টা করছি, তবে একটা ছবি প্রয়োজন হবে। আমি আগামীকাল থানায় দিয়ে আসবো। আমি এক্ষুনি খুঁজতে বেরোচ্ছি। আঙ্কেল আর পুলিশরাও চলে গেল আমাকে খোঁজার জন্য। কিন্তু ভাইয়া ছবি কোথায় পাবে? আমরা কখনো ভাইয়ার ছবি তুলি নেই। তুমি বলেছিলে না
কলেজের প্রতিযোগিতায় বিজয় হয়েছিল, কলেজে গেলেই ছবি পাওয়া যাবে। আমি কলেজে যাব। বাড়িতে কেউ সারা রাত ঘুমাতে পারলো না। এখানে ওখানে খোঁজা শুরু করেছে। রিয়াও রাত জেগে অনেক কান্নাকাটি করেছে। এদিকে আমি ঘুম থেকে উঠে দেখি ট্রেন খুলনায় পৌঁছে গেছে। ট্রেন থেকে নেমে প্রথমে টিসি নিয়ে কলেজে গেলাম। তোমার পেপার দেখলাম, অনেক ভালো লাগলো। তোমার অনেক ভালো রেজাল্ট দেখে আমি সত্যি অবাক। স্যার, আমার ভর্তির কি হলো? তোমার কোনো চিন্তা নেই, আমি এখনই ব্যবস্থা করছি। ধন্যবাদ স্যার। স্যার আমার পেপার জমা নিয়ে ভর্তি করে নিলেন। তারপর আমি কলেজ থেকে বের হয়ে বাসা খুঁজতে বের হলাম। এদিকে আব্বু আম্মু আর নিশি সকালবেলায় আমার কলেজে এলো। আরে রফিক সাহেব যে হঠাৎ কি মনে করে? আমার ছেলের সন্ধানে এসেছি। কিন্তু আপনার ছেলে কি আমাদের কলেজে পড়াশোনা করে? হ্যাঁ। আপনার ছেলের নাম কি? হাবিবুর রহমান চৌধুরী। তার মানে ওটা আপনার ছেলে? আমি তো কিছুই জানতাম না। হাবিবুর তো কয়েকদিন আগে টিসি নিয়ে চলে গেছে। হায় হায়, এখন আমার ছেলেকে কোনো কোথায় খুঁজবো? রাগ করে বাড়ি থেকে চলে গেছে। আমি বুঝতে পারলে হাবিবুরকে যেতে দিতাম না। ভাইয়ার ছবি আছে না, আমাদের একটা ছবি দেন। ঠিক আছে। স্যার, আমার ছেলের বন্ধুদেরকে নিয়ে আসুন, তারা কিছু বলতে পারবে। পিয়ন, তুমি জীববিজ্ঞানের প্রথম বর্ষ থেকে ইরা, ইভা, মীরা আর রিয়াকে দেখে নিয়ে আসো। কিছুক্ষণের মধ্যে প্রিন্সিপালের রুমে এসে হাজির হলো। স্যার, আমাদের কি জন্য ডেকেছেন? তোমাদের বন্ধু হাবিবুলি খুঁজতে এসেছে। তোমরা বলো না আমার ছেলে কোথায়? আপনার ছেলে কোথায় আমরা কি করে বলবো? গতকাল থেকে আমাদের সাথে যোগাযোগ হয়নি। তোমরা মিথ্যা কথা বলছো কেন? বললো না আমার ছেলে কোথায়? এখন ছেলেকে খুঁজছেন কেন? কালো বলে সবসময় অপমান করতেন। হাবিবুর যখন হাসপাতালে ভর্তি ছিল তখন আপনারা কেউ একবারও খোঁজ নিয়েছিলেন? আমরা সব সময় ওর পাশে ছিলাম। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। এখন তোমরা বলো কোথায় আছে? আপনাদের কথা শুনে অনেক হাসি পাচ্ছে। আজ কালো ছেলেটা আপনার জীবন বাঁচিয়েছে। আজ আপনাদের ছেলের জন্য কষ্ট হচ্ছে, তাই না? আপনাদের জন্য আমরা একটা ভালো বন্ধুকে হারিয়ে ফেলেছি। তোমাদের কাছে মাপ চাচ্ছি, তুমি বলো না আমার ছেলে কোথায়? আমি জানলেও বলবো না। যে কষ্ট আপনারা দিয়েছেন তার কষ্ট এখন নিজেরাই ভোগ করুন। আপু প্লিজ বলুন না। সরি, আমরা কিচ্ছু জানি না। আম্মু কাঁদতে শুরু করলো। রিয়ার মুখ থেকে আমার কোনো তথ্য বের করতেই পারলো না। অবশেষে বাড়িতে সবাই এলো। রিয়া, তুই কি জানিস কোথায় আছে? জানি। আমি ওকে খুলনায় পাঠিয়েছি। আর বাবা মাকে উচিত শিক্ষা দিতে হবে। ঠিক কাজ করছিস। যত ঝামেলাই হোক না কেন আমরাও সন্ধান দেব না। একদম। এখন আসছে ছেলেকে খুঁজতে। কিডনি দিয়ে জীবন বাঁচানোর জন্য খোঁজ খবর নিচ্ছে। আমি ওকে খুব মিস করছি। আমরাও মিস করছি। না জানি এখন ছেলেটা কি করছে। তোদের সাথে যোগাযোগ করলে তোরা কাউকে বলবি না, ওকে? ওরা সবাই মনমরা হয়ে বাড়িতে চলে গেল। এইদিকে ম্যানেজার, এই ছবি নিয়ে পেপারে ছাপিয়ে দেন। যে আমার ছেলেকে খুঁজে দিতে পারবে তাকে 5 লাখ টাকা দেওয়া হবে। এতে কি হাবিবুরকে খুঁজে পাওয়া যাবে? আমি বাড়ি ভাড়া নেওয়ার জন্য এখানে কয়েকটা বাড়ি খুঁজতে শুরু করলাম। সবারই একই কথা, ব্যাচেলরদের বাড়ি ভাড়া দেওয়া হয় না। হাঁটতে হাঁটতে একটা লিফলেট চোখে পড়লো। নাম্বার নিয়ে ফোন দিলাম। আমি লিফলেট দেখে ফোন দিয়েছি বাড়ি ভাড়া নেওয়ার জন্য। আপনার কয়টা রুম লাগবে? আমার একটা রুম লাগবে, প্লিজ একটা রুম প্রয়োজন। ঠিক আছে, আপনি লিফলেটে ঠিকানা অনুযায়ী চলে আসেন। আচ্ছা। তারপর আমি ছদ্মবেশ ধরলাম যেন কেউ চিনতে না পারে। আমি একটা রিক্সা নিয়ে ঠিকানা অনুসারে চলে এলাম। আসুন, আপনার এক রুম ফ্ল্যাট দেখাই। চলুন। আমি বাড়িওয়ালার পেছন পেছন দ্বিতীয় তলায় এলাম। এটা আপনার রুম, সাথে বাথরুম অ্যাড করা। এটার পাশে রান্নাঘর আছে। আচ্ছা, বাসার ভাড়া কত? 3000 টাকা। একটু কম নেন, আমি ছাত্র মানুষ। ঠিক আছে, 2500 টাকা দিতে হবে। এখন অগ্রিম টাকা দিতে হবে। ঠিক আছে, আমি ভাড়া নিলাম। বাড়িওয়ালা চলে গেল। আমি একটা লিস্ট তৈরি করলাম। একটা চুলা, সিলিন্ডার, খাবার পাত্র, বেড ইত্যাদি। আমি ব্যাগ রেখে দোকানে এলাম। সব কিছু কেনাকাটা করে দুপুরে খাবার নিয়ে বাড়িতে এলাম। এসে রিয়াকে ফোন দিলাম। এখন মনে পড়লো আমার কথা? মনে পড়ছিল, কিন্তু আমি ফোন দেওয়ার সময় পাইনি। অনেক কষ্টের পর একটা বাসা পেয়েছি। সব কিছু কেনাকাটা শেষ? হ্যাঁ, অনেকগুলো টাকা খরচ হয়ে গেল। এখন কি করব ভাবছি। চিন্তার কোনো কারণ নেই, আমি আছি।
তুমি আর কতদিন আমাকে সাহায্য করবে বলো? চুপ করো তো। শোনো, খুলনায় এই জন্যই পাঠিয়েছি তোমাকে যে পার্ট টাইম চাকরি করবে। চাকরি কোথায় পাবো এই অজানা শহরে? কথা শেষ করতে দিবে তো? আচ্ছা। আমি তোমার মোবাইলে একটা ঠিকানা মেসেজ করে দিচ্ছি, ওখানে চলে যাবে। ওটা আমাদের নতুন অফিস। আচ্ছা, তাই হবে। দুপুরে খাওয়া হয়েছে? না, এখনো খাইনি, বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। ঠিক আছে, আগে খেয়ে নাও, পরে কথা হবে। আমি ফোন কেটে দিয়ে খেয়ে নিলাম। তারপর রুম সাজাতে শুরু করলাম। ফোনে মেসেজ এলো। আমি বেডটা ভালো করে ঠিকঠাক করে নিলাম, ফ্যান অন করে দিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নামার সময় খবরের কাগজে চোখে পড়ল। বাহ, একটু খবর পড়ে দেখি দেশের অবস্থা কেমন। আমি খবরের কাগজ পড়তে শুরু করলাম। কিছুক্ষণ পর হঠাৎ আমার চোখ পড়ল একটা ছবির উপরে। এটা তো আমার ছবি। দেখি তো কি লেখা আছে। বিশিষ্ট ব্যবসায়ী রফিক সাহেবের একমাত্র ছেলে হারিয়ে গেছে। যদি কেউ সন্তান দিতে পারেন তাহলে তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। সন্ধান পাওয়ার পর নিকটবর্তী থানায় যোগাযোগ করুন বা এই নাম্বারে ফোন করুন। আমি তো পরে ফেসে গেলাম এটা দেখে। ভাগ্যিস ছদ্মবেশ ধরেছিলাম, না হলে এতক্ষণে কি হতো জানি না। আমি আমার ছবি ছিঁড়ে ফেলে দিলাম। তারপর গেটের সামনে এলাম। যাবেন নাকি? হ্যাঁ, যাব। ডাকবাংলায় চলেন। আচ্ছা। রিক্সা চলতে শুরু করলো। আমি তো ভয় পেয়ে আছি, না জানি কে দেখে ফেলে। যদিও ছদ্মবেশে আছি। হঠাৎ ফোন বেজে উঠল। আমি পকেট থেকে ফোন বের করে দেখি রিয়া। আমি ফোনটা ধরলাম। কোথায় তুমি? তোমাদের অফিসে যাচ্ছি। ঠিক আছে, যাও, তবে সাবধানে। কেন? তোমার আব্বু খবরের কাগজে হারানো বিজ্ঞপ্তি দিয়েছে। তোমাকে খুঁজে পেতে পারলে 5 লক্ষ টাকা পুরস্কার দিবে। আমি দেখেছি আমার ছদ্মবেশ আছে, তবুও ভয় ভয় করছে। তবুও সাবধানে থাকবে, আমি অফিসে ফোন করে জানিয়ে দিয়েছি। আচ্ছা। আমি রিয়ার সাথে ফোনে কথা বলতে বলতে ওদের অফিসে চলে এলাম। রিয়ার ফোন কেটে দিয়ে অফিসে ঢুকে সোজা ম্যানেজারের কাছে এলাম। কি চাই? রিয়া আমাকে পাঠিয়েছে। ও, আপনি তাহলে হাবিবুর? ম্যাম আমাকে সব কিছু বলেছে। জি, এই নিন আমার পেপারস। ম্যানেজার সব কিছু ভালো করে চেক করলো। আচ্ছা, এখনই আপনি বলুন আপনি কখন অফিসে সময় দিতে পারবেন? সকাল থেকে এই পর্যন্ত কলেজ আছে। তাহলে আপনি 3টা থেকে অফিসে কাজ করতে পারেন। রিয়া ম্যাম আমাকে বলে দিয়েছে যেন আপনার উপরে বেশি চাপ না দিই, তাই রাত 8টা পর্যন্ত কাজ করবেন। ওকে, তাই হবে। আমি আগামীকাল থেকে জয়েন করব। আচ্ছা, আপনার বেতন সম্পর্কে কিছু জানেন? জি না। আপনার বেতন হবে 30,000 টাকা, যদিও বেশি হয়ে যায়, কিন্তু ম্যামের নির্দেশ। আমি কিছু কথা বলেই অফিসটা ভালো করে ঘুরে রুমে এলাম। অফিস থেকে ফিরে এসে রান্নাঘরে ঢুকলাম। সবজি কাটতে শুরু করলাম। পেঁয়াজ কুচি কুচি করতে গিয়ে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, সাথে প্রচণ্ড চোখও জ্বালা করছে। সবজি কাটা শেষ করলাম। এখন পড়লাম মহাবিপদে। আমি তো রান্না করতে পারি না। এখন কি হবে? রিয়ার কাছে ফোন দিলাম। বলো। রান্না করতে হয় কেমন করে? তার আগে বলো, তোমার গলার আওয়াজ এমন লাগছে কেন? এ মানে পেঁয়াজ কুচি কুচি করে কাটতে গিয়ে চোখ জ্বালা করছে, তাই এমন লাগছে। আচ্ছা শোনো, প্রথমে ভালো করে চাউল ধুয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিবে হাঁড়িতে। তারপর হাঁড়ির চুলায় বসিয়ে দিবে। আচ্ছা, ভাতের বিষয় গেল, এখন সবজি রান্না করবো কি করে? সবজিও ভালো করে ধুয়ে নিবে। তারপর কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি, ঝাল, জিরা, মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর সবজি দিবে। রিয়া আরও কিছু বলল। তারপর আমি ফোন কেটে দিলাম। আমি রিয়ার কথা মতো রান্না করতে শুরু করলাম। ফোনে মেসেজ এলো। চেক করে দেখি রিয়া রান্নার রেসিপিগুলো মেসেজ করে দিয়েছে। যাক, ভালোই হয়েছে। আমি রান্না শেষ করে বাথরুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। এমন সময় কেউ দরজায় নক করলো। আমি দরজা খুলে দিকে একটা ভদ্র মহিলা। তুমি আমাকে চিনতে পারবে না, আমি বাড়িওয়ালার স্ত্রী। আন্টি, কিছু বলবেন? তোমার আঙ্কেল তোমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। আমি তো রান্না করছি, কি দরকার ছিল? সমস্যা নেই, তুমি এটা খেয়ে নিও, রাতে না হয় তোমার খাবার খেয়ে নিও। আচ্ছা আন্টি। আন্টি খাবার দিয়ে চলে গেল। আমি দরজা বন্ধ করে সে মেঝেতে বসে খাবারের বাটি খুলে দেখি ভাত, শাক আর মাংস। আমি খাবার বেড়ে খেতে শুরু করলাম। ওইদিকে চাচা চাচি চলেন কিছু খেয়ে নেবেন, 2 দিন ধরে কিছুই খান নাই। আমার খেতে ইচ্ছে করছে না, আপনি বরং নিশি আর চাচিকে খেতে দেন। আমার ক্ষুধা নেই, না জানি ছেলেটা কোথায় আছে, কি খাচ্ছে। পুলিশ তো খুঁজছে, তাছাড়া পেপারে দেওয়া হয়েছে, ঠিক পাওয়া যাবে। জানি না পুলিশ এখন কি করছে, আজও কি খুঁজে পাওয়া যাবে কিনা। বাবা খাবার টেবিলে এসে নিশিকে খাবার বেড়ে দিল। নিশি অর্ধেক খেয়ে উঠে বলল, আমার আর ক্ষুধা নেই। আমি ভাইয়ের সাথে অনেক অন্যায় করেছি, কালো বলে কখনো ভাইয়াকে ভাই বলে স্বীকারই করিনি। কি হবে এখন এইসব কথা মনে করে? নিশিও রুমে চলে গেল। পুলিশ আমাকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানে ওখানে খুঁজতে শুরু করেছে।
আব্বু ম্যানেজারের কাছে ফোন দিল। স্যার, আপনার ছেলের ছবি সব খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আমি দেখছি। এবার হয়তো খোঁজ পাওয়া যাবে। তাই যেন হয়। তুমি কিছু খেয়ে নাও, না হলে অসুস্থ হয়ে পড়বে। তোমার অপারেশন করা। ছেলেটারও অপারেশন করা, ওষুধ খেয়েছে কিনা, ওষুধ কেনার টাকা পয়সা আছে কিনা। আমরা ওকে টাকাই দিতাম না, যা দিতাম তা সামান্য টাকা। আমরা তো এখন সেই চিন্তাই করছি, ওষুধ খেয়েছে কি জানি। আব্বু কিছু খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়ল। এদিকে আমি খাওয়া দাওয়া সেরে ওষুধ খেয়ে আমি শুয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে এলাম। বাহ, অনেক সুন্দর লাগছে শহরটা। আবার কোথাও কোথাও সবুজ ঘাস দেখা যাচ্ছে। আমি চারদিকে উপভোগ করছি। হঠাৎ চোখ গেল, এক কোণে দোলনা রয়েছে। আমি কিছু না ভেবেই বসলাম। বাড়ির কথা চিন্তা করছি। হঠাৎ একটা মেয়ে এসে সামনে দাঁড়ালো। কি ব্যাপার, আপনি ছাদে কি করছেন জানেন না ছাদে আসা নিষেধ? আমি তো কিছুই জানতাম না। আপনাকে এর আগে এই বাড়িতে দেখিনি, আপনি কার ফ্ল্যাটে আসছেন? জি, আমি দোতলায় গতকাল রুম ভাড়া নিয়েছি। এই জন্য আপনি কিছুই জানেন না, তাই আপনাকে ভালো করে বলে দিচ্ছি ছাদে আসবেন না। আমি মনে করলাম কোনো ভাড়াটিয়া হবে হয়তো। দেখুন, আপনিও ভাড়া দিয়ে থাকেন, আমিও ভাড়া দিয়ে থাকি। আপনি ছাদে আসতে পারলে আমি কেন আসতে পারবো না? খুবই শিয়ানো দেখি। জি না, আমি এই বাড়িতে ভাড়া থাকি না। তাহলে কি করেন ছাদে? দেখুন, ফাজলামি বন্ধ করুন। আমি বাড়িওয়ালার মেয়ে, আব্বু রুম ভাড়া দিয়েছে, ছাদ ভাড়া দেননি। ও আচ্ছা, আমি ওটা চলে আসবো তখনই। শুধু ছাদে আসতে পারবেন কাপড় শুকানোর জন্য। আপনি কি সিগারেট খান? কেন বলুন তো? সিগারেট খাওয়া ছেলেদের আমার একদম পছন্দ না। যদি সিগারেট খেতে দেখেছি তাহলে আপনাকে এই বাড়ি থেকে বের করে দিব। আমি সিগারেট খাই না। আপনি সিগারেট খান? এই কথা বলে আমি তাড়াতাড়ি সিঁড়িতে নেমে এলাম। কত বড় বদমাইশ, আমাকে বলে আপনি সিগারেট খান? আমি তোকে দেখে নেব। না বাবা, এইসব মেয়ে থেকে দূরে থাকাই ভালো। না জানি কখন কি হয়ে যায়। সন্ধ্যার পর আমি বাড়িওয়ালাদের বাড়ির কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর সে মেয়েটি দরজা খুলল। কি চাই? বাড়িতে কি আন্টি আছে? আছে। তখনই আঙ্কেল বলল ভিতরে আসতে। নিধি? এই মেয়েটার নাম তাহলে নিধি? নামটা অনেক সুন্দর, কিন্তু আচরণ নাওজুবিল্লাহ। যান, আব্বু আপনাকে ভেতরে ডাকছে। আমি ভেতরে ঢুকলাম। কিছু বলবে বাবা? আসলে আমি আপনাদের টিফিন ক্যারিয়ার দিতে এসেছিলাম। ও আচ্ছা, ওখানে রাখো। আমি রেখে দিলাম। তারপর আঙ্কেল আমাকে বসতে বলল। তুমি পড়াশোনার পাশাপাশি কি করছো? আমি পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম জব করব, আগামীকাল থেকে জয়েন। যাক বাবা, ভালো করেছো। ছাত্র জীবনে অনেক টাকার প্রয়োজন হয়, বাড়ির থেকে পড়ালেখার খরচা বহন করতে শেষ হয়ে থাকে। জি আঙ্কেল। কই শুনছ, চা নাস্তা নিয়ে আসো। এসবের কি দরকার ছিল? খালি মুখে ফিরিয়ে দিতে নেই কাউকে। তোমার কোনো দরকার হলে আমাকে বলবে। আচ্ছা। আন্টি চা নিয়ে এলো। আমি চা নাস্তা শেষ করে কিছুক্ষণ গল্প করে রুমে এলাম। রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে রান্না শেষ করে খাওয়া দাওয়া সেরেই রেডি হয়ে বের হলাম। এখন রাস্তায় রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু রিক্সায় পাওয়া যাচ্ছে না। অবশেষে একটা রিক্সা পেলাম, তাকে ডাক দিলাম। কোথাও যাবেন? সিটি কলেজ যাব। আমি যখন উঠতে যাব তখনই নিধি রিক্সায় উঠে বসলো। মামা চলেন। এটা কি হলো? আমি রিক্সা দাঁড় করালাম আর আপনি রিক্সা উঠে বসেছেন। তাতে কি হয়েছে? আপনি অন্য রিক্সা দেখেন। কখন থেকে রিক্সা যেন দাঁড়িয়ে আছি, একটা পেলাম, তাও আপনি জোর করে উঠে বসলেন। আহারে কি কষ্ট। মামা চলেন তো, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। নিধি রিক্সাটা নিয়ে চলে গেল। আমি অন্য একটা রিক্সা নিয়ে কলেজের দিকে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে কলেজের গেটের সামনে নামলাম। মামা ভাড়া কত? 20 টাকা দেবেন। আমি ভাড়া দিয়ে কলেজের গেটে ঢুকতে যাব, তখনই দারোয়ান দাঁড় করালো। কি ব্যাপার, কোথায় আছো? আজব তো, এটা কলেজ আর আমি কলেজে যাচ্ছি। তোমার কলেজের কার্ড কোথায়? কার্ড ছাড়া ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। আমার কলেজের কার্ড নেই, আমি কলেজে নতুন ভর্তি হয়েছি। আমি বুঝবো কি করে? এবার আমি রেগে গিয়ে বললাম, আপনি এই কলেজের দারোয়ান, আমি বুঝবো কি করে? কই দেখি আপনার আইডি কার্ড। ভাই ভুল হয়ে গেছে, আপনি যান, আমি মাপ যাচ্ছি। আমি গেট দিয়ে ভেতরে হাঁটছি আর ভাবছি, আমার এত সাহস কি করে হলো? রিয়াই আমাকে সাহস দিয়েছে। রিয়াই আমার বেঁচে থাকার একমাত্র সাহস। আমি রিয়াকে ছাড়া অচল। হাঁটতে হাঁটতে প্রিন্সিপালের রুমে এলাম। হাবিবুর, কেমন আছো? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। স্যার দয়া করে বলে দিতেন আমার ক্লাসরুমটা কোন দিকে একটু ভালো হতো। আচ্ছা,
রহিম, তুমি প্রথম বর্ষে ক্লাস নিতে যাচ্ছ না? জি স্যার। এই ছেলেটি নতুন ভর্তি হয়েছে, তুমি ওকে সাথে নিয়ে যাও। ওকে স্যার, আমার সাথে আসো। তোমার নাম কি? হাবিবুর রহমান। তাহলে স্যার গতকাল তোমার কথাই বলেছিল। মনে হয়। স্যারের সাথে ক্লাসরুমে এলাম, স্যার আমাকে দেখিয়ে বলল, আজ থেকে তোমাদের নতুন বন্ধু হলো, ওর নাম হাবিবুর রহমান, ঢাকা বোর্ডে সেরা ছাত্র, তোমাদের সাথে পড়াশোনা করতে এসেছে। হাবিবুর, তুমি যাও, গিয়ে বসো। জি স্যার। আমি একটা চেয়ারে বসলাম। স্যার ক্লাস শেষ করে চলে গেল। আমি খেয়াল করে দেখি নিতে বসে আসে আমার 2 চেয়ার পেছনে। সবাই আমার সাথে পরিচিত হতে এলো। হ্যাঁ আবির, আজ থেকে আমরা বন্ধু হতে পারি? কেন নয়। আমি হাত বাড়িয়ে দিলাম। আবিরও আমার হাত ধরে হ্যান্ডশেক করলো। তুমি ঢাকা থেকে এখানে কি করতে আসো? এখানে জব হয়েছে, তাই চলে এলাম। ও, তাহলে অনেক ভালো হয়েছে। পার্ট টাইম জব সাথে পড়াশোনা চালিয়ে যেতে পারবে। মিথ্যা বললাম, সত্যি বলা যাবে না। হ্যাঁ। তারপর এক এক করে সব কয়টা ক্লাস শেষ করে বাড়িতে এলাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিলাম। তারপর অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে অফিসে চলে এলাম। আসুন আপনার রুম দেখিয়ে দিই। আমি কেমন ধরনের কাজ করব সেটাই জানা হয়নি। আমার কাছে যে কয়টি ফাইল আসবে আপনি কম্পিউটারে ভালো করে চেক করবেন, কোথায় ভুল হয়েছে সেগুলো ঠিক করে দিবেন। আচ্ছা। ম্যানেজার আমাকে একটা রুমে দিয়ে চলে গেল। আমি চেয়ারে হেলান দিয়ে বসলাম। হঠাৎ রিয়ার ফোন এলো। ফোন ধরলাম। অফিসে পৌঁছে গিয়েছো? হ্যাঁ, কম্পিউটারে কাজ দিয়েছে। ভাগ্যিস কম্পিউটারের কোর্স করে রেখেছিলাম। এখন ভালো ছেলের মতো কাজ করো, পরে কথা হবে। রিয়ার ফোন কেটে দিয়ে আমি কাজ করতে শুরু করলাম। ওইদিকে আব্বু থানায় এসে বসে আছে। সফি, তোর পুলিশ সদস্য কি করছে? হ্যাঁ, এখন আমার ছেলেকে খুঁজে দিতে পারছেন না কেন? তুই শান্ত হ, আমাদের পুলিশ বাহিনী থেকে তোর ছেলের সন্ধান কাজ চালিয়ে যাচ্ছে। তুই আরো খোঁজ লাগা, টাকা লাগলে বল, আমি দেব। টাকা দিয়ে কি হবে? খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েই তো খোঁজ পাওয়া গেল না। তুই সব থানায় তথ্য পাঠিয়ে দে, আমার ছেলে মিসিং আছে। ঠিক আছে, আমি সব থানায় ইনফরমেশন দিয়ে দিছি। আমার ছেলেটা অসুস্থ, না জানি এখন কেমন আছে। আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে। তোর ভাবি তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এই সময় খাওয়া দাওয়া বন্ধ করলে সমস্যা হবে, ঠান্ডা মাথায় খুঁজতে হবে। তাছাড়া তোর ছেলে হারিয়ে যায়নি, বাড়ি থেকে চলে গেছে। সেটাই তো বড় কষ্ট। আমরা ছেলেটাকে এমন কষ্ট দিয়েছি, বাধ্য হয়ে বাড়ি থেকে চলে গেছে। চিন্তা করিস না, খুঁজে পাওয়া যাবে। তোর ছেলে মানে তো আমারও ছেলে। এখন কান্নাকাটি বন্ধ কর। আব্বু থানা থেকে বাড়িতে এসে দেখে বাড়িতে ডক্টর এসেছে। আব্বু বুয়াকে জিজ্ঞাসা করলো বাড়িতে ডাক্তার কেন। চাচি হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়, আমি ডাক্তারকে ফোন দেই। আব্বু তাড়াতাড়ি রুমে এসে দেখে আম্মু শুয়ে আছে। ডক্টর আম্মুকে দেখছে। এখন এমন বুঝছেন? শরীর দুর্বল হয়ে গেছে, যার এখন জ্ঞান হারিয়ে ফেলেছিল। ছেলের জন্য কয়দিন ধরেই কিছুই মুখে দেইনি, এই জন্য অসুস্থ হয়ে পড়েছে। আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, আর রুগীকে খাওয়ানোর চেষ্টা করেন। আচ্ছা, আমি এখনই কিছু নিয়ে এসে খাইয়ে দিচ্ছি। তারপর ডক্টর চলে গেল। আম্মু এইভাবে কয়দিন না খেয়ে থাকবে? তোর ভাইয়াকে যতদিন খুঁজে না পাওয়া যাবে ততদিন কিছুই খাবো না। পুলিশ খুঁজছে, তুমি কিছু খেয়ে নাও। বুয়া খাবার নিয়ে এলো। চাচি খাবার নিয়ে এসেছি, একটু খেয়ে নেন। আমি খাবো না, আপনি নিয়ে যান। তাই বলে হবে না, এখন খেয়ে নাও। সবাই জোরাজোরিতে আম্মু খেতে শুরু করলো। খাওয়া শেষ করে বিশ্রাম নিতে শুয়ে পড়ল। এদিকে আমি অফিসে কাজ করতে করতেই ব্যস্ত। অফিস ছুটির পর বাড়িতে এলাম। ধুর, এখন আবার রান্না করতে হবে, ভালোই লাগে না। আমি রান্না করতে শুরু করলাম। এমন সময় রিয়ার ফোন। কি করো এখন? কি আর করবো, এখন রান্না করছি। আমার রান্না করতে ভালো লাগে না। তাহলে একটা বিয়ে করতে পারো। ও মা, তাই নাকি? তাহলে মেয়ে দেখে দাও। পারবো না, নিজের ঘরে সতীন নিয়ে আসবো। কি করে? মানে? ও তুমি বুঝবে না। শোনো, কোনো মেয়ের সাথে কথা বলবে না। কেন বলবো না? আমার ইচ্ছে তাই। এখনকার কিছু মেয়ে আছে, তারা কিন্তু ভালো না, তোমার সাথে অভিনয় করবে। আমি তো জানতাম না। আমি রিয়ার সাথে কথা বলতে বলতেই রান্না শেষ করলাম। কফি বানিয়ে ছাদে এলাম। রিয়ার সাথে কথা বলতে বলতেই মনে করলাম এখন তো কেউ নেই। তোমার আশেপাশে কোনো মেয়ে থাকে না তো? একটা মেয়ে থাকে, খুব বদমাশ। একদম ওই মেয়ের আশেপাশে যাবে না। আচ্ছা, পরে কথা হবে, আম্মু ডাকছে। ওকে, যাও। আমি ফোন কেটে দিয়ে কফি খেতে খেতে আকাশের দিকে তারা মেলা দেখছি। কি সুন্দর চাঁদ উঠেছে। চাঁদটাও খুবই একেলা, ঠিক যেন আমার মতো। হঠাৎ পিছনে কিসের জন্য শব্দ শুনে পিছনে তাকিয়ে দেখি বজ্জাত মেয়েটা হাজির।
এই এই আপনি এখন ছাদে কি করেন? আকাশের তারা দেখছি, তার মাঝে এত সুন্দর একটা চাঁদ। সুন্দর সেটা সবাই জানে, আমি আপনাকে কি বলেছিলাম? ছাদে আসতে নিষেধ করেছেন, কিন্তু রুমে একা একা থাকতে ভালো লাগে না। তো আমি কি করব? আপনাকে একা থাকতে কে বলেছে? আমি আরেকজন কোথায় পাবো? সে আমি কি করে পড়বো? যান, নিচেই যান। আচ্ছা, আমি রুমে এসে কিছু বই পড়ে খেয়ে শুয়ে পড়লাম। এইভাবে কেটে গেল 1 মাস। রিয়া আমাকে সবসময় ফোন করে খোঁজখবর নেয়। আমাকে যে ভালোবাসে তা মুখে বলতে পারে না, আর নিধির সাথে তেমন কোনো কথা হয় না। আমি সবসময় এড়িয়ে যাই। এই মেয়ের থেকে সাবধান থাকাই ভালো। একদিন আমি অফিসে যেতে লেট হয়ে গেল। অফিসে ঢুকে কাজ করতে ব্যস্ত হয়ে পড়লাম, তখনই পেয়ে নিল। স্যার, বড় স্যার এসেছেন, তাই আপনাকে দেখা করতে বলেছে। জি আচ্ছা। আমি রুম থেকে বের হয়ে স্যারের রুমের সামনে এলাম। স্যার, আসতে পারি? আসো। আমি ভেতরে ঢুকে দেখি রিয়ার আব্বু বসে আছে। স্যার আমাকে কি জন্য ডেকেছেন? আমাকে স্যার বলছো কেন? আমাকে আঙ্কেল বলতে পারো। আচ্ছা। আমি অনেক খুশি হয়েছি তোমার কাজে। এমন একটা ছেলে আমি খুঁজছিলাম। মানে বুঝতে পারলাম না আঙ্কেল। আমার মেয়ে তোমাকে বন্ধু হিসাবে বেছে নিয়েছে। আমি তোমার কথা অনেক শুনেছি তোমার আন্টি আর রিয়ার কাছ থেকে। তোমার সাথে তেমন দেখা হয়নি আমার কাজের জন্য, বাড়িতে থাকতাম না। জি। যাও, আজ তোমার ছুটি। আমি আরও কিছু কথা বলে আমার রুমে এসে দেখি রিয়া বসে আমার ফোন চেক করছে। আমি রুমে এসে গেছি, মনেই ছিল না তুমি এখানে। সারপ্রাইজ! তোমার কথা মনে পড়লো, আব্বুর সাথে চলে এলাম। তোমার কথা মনে পড়ে, কিন্তু কি করব বলো। হঠাৎ রিয়া আমাকে জড়িয়ে ধরলো। তুমি কিছু বুঝছো না? আমি তোমাকে ছাড়া এই 1 মাস কেমন ছিলাম। আমিও। এই ছাড়ো, কেউ দেখে ফেললে সমস্যা হবে। দেখলে দেখুক, তাতে আমার সমস্যা নেই। আমি আমার হবু বরকে জড়িয়ে ধরছি। তাই নাকি? আমি তোমার হবু বর হয়ে গেলাম কি করে? বলছি এখন চলো একটু ঘোরাঘুরি করে আসি। আমি আর রিয়া অফিস থেকে বের হলাম, তারপর একটা রিক্সা নিলাম। তুমি আমার ফোন চেক করছিলে কেন? দেখছিলাম তুমি কোনো মেয়ের সাথে কথা বলো কিনা। এত সন্দেহ করা আমায়? সন্দেহ করবই তো, তুমি শুধু আমার, অন্য কারো না। আমরা হাদিস পার্কে এসে বসলাম। বাকিদের খবর কি? সবাই ভালো আছে। রিয়া হাঁটু গেড়ে বসলো, বসে বলল, আই লাভ ইউ বাবুর আব্বু। বাহ, বাবুর আম্মু হওয়ার শখ তো। আচ্ছা, তুমি আমার বাবুর আম্মু হবে। আই লাভ ইউ টু বাবুর আম্মু। আমি রিয়াকে তুলে বসলাম। খুবই ভালোবাসো আমাকে? খুব ভালোবাসি। একটা কথা বুঝতে পারলাম না, তোমার আব্বু আমায় ছুটি দিল কেন? মেয়ে প্রেম করবে তাই আব্বু ছুটি দিয়েছে। বুঝলাম না। আরে আমি যে তোমার সাথে দেখা করে আসছি তার জন্য ছুটি দিয়েছে। আব্বু জানে আমরা প্রেম করতে পারি। ও বাবা, সে কি কথা? তোমার আব্বু জানলো কি করে? আমি বাড়িতে বলছি আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করব। প্রথমে আব্বু রাজি ছিল না, পরে বুঝিয়ে বলছি। ও। আমি আর রিয়া পার্ক থেকে বের হয়ে সোজাসুজি বাড়িতে এলাম। বাহ, অনেক সুন্দর রুম তো। তোমার তো রান্না করতে কষ্ট হয়। হুম। তাহলে একটা কাজের লোক রাখতে পারো, সেই শুধু রান্না করে দিয়ে যাবে। তার দরকার নেই, ভাবছি এবার একটা বিয়ে করব। কত শখ দেখো, আমাকে বাদ দিয়ে বিয়ে করবে, তোমার হাত পা ভেঙে দিব। ফাজলামো করলাম। রিয়া বেডের উপর বসে আছে। আমি রান্না করে গিয়ে কফি বানিয়ে নিয়ে এসে রিয়াকে দিলাম। আচ্ছা, একটা কথা বলবো? বললো। আমার বাড়ির সবাই কেমন আছে? সাথে সাথে রিয়া রেগে মেগে আগুন হয়ে গেল। তোমার এসব না ভাবলেও চলবে, এখন ভাবো কি করবে। পড়াশোনা শেষ করতে হবে, তারপর কোনো একটা ভালো চাকরি করতে হবে। ভালো ছেলে। এদিকে রিয়ার সাথে আড্ডা দিতে দিতে রাত হয়ে গেছে। আমি রিয়াকে বললাম, চলো তোমাকে হোটেলে পৌঁছে দিয়ে আসি। আমি হোটেলে যাব না, আমি তোমার সাথে থাকবো। ইস, একদমই না। চলো তোমাকে তোমার আব্বুর কাছে দিয়ে আসি। ভালো লাগে না। আমি রিয়াকে নিয়ে হোস্টেলে এলাম। তোমরা কেমন ঘোরাঘুরি করলে? অনেক ঘুরছি। আঙ্কেল, আমি এখন যাই? রাতের ডিনার করে যাও, আমি সব কিছু অর্ডার দিয়ে রাখছি। বাড়িতে রান্না করতে হবে না, ডিনার করে যাও। তারপর আমি ডিনার করে বাড়িতে এলাম। রিয়া 2 দিন খুলনায় থাকলো। সারাদিন রিয়ার সাথে ঘোরাঘুরি করে কেটে গেল 2 দিন। আমি কলেজে পড়াশোনার পাশাপাশি লাইভে গবেষণা করতে শুরু করলাম। একদিন আমি ছাদে জামা কাপড় শুকানোর জন্য দিতে আসলাম। হঠাৎই নিধি আমার সামনে এসে হাজির। কিছু বলবেন? আমরা কি বন্ধু হতে পারি? হঠাৎ এমন কথা কেন? আমি মনে করছিলাম আপনি আমাকে বিরক্ত করবেন, তাই আমি আপনার সাথে এমন আচরণ করতাম। এর আগে অনেকে বিরক্ত করতো বলে বাসা ছাড়তে বাধ্য করছি। আমরা তো ক্লাসমেট, এমনিতে আমরা ফ্রেন্ড। তুমি অনেক ভালো। সরি, তুমি বলে ফেললাম। সমস্যা নেই, আমরা তুমি করে বলতে পারি। আজ থেকে তুমি ছাদে আসবে, কেউ কিছু বলবে না। আমিও বাড়িতে একা থাকতে ভালো লাগে না। আচ্ছা,
আমি আর নিধি কিছুক্ষণ কথা বলে আমি রুমে আসি, তারপর খাওয়া দাওয়া সেরে অফিসে চলে যাই। এভাবে কেটে যায় 4টা বছর। রিয়ার সাথে সম্পর্ক আমার আরও মজবুত হয়ে গেছে। তাকে আমি কথা দিয়েছি পড়াশোনা শেষ করে তাকে বিয়ে করব। এদিকে নিধি আমাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সাহস করে বলতে পারে না। আজ আসছি কলেজের রেজাল্ট নিতে। দোস্ত, আমার অনেক ভয় করছে, যদি রেজাল্ট খারাপ হয়ে যায়। আরে বেটা, কিছু হবে না, চিন্তা করিস না, ভালো রেজাল্টই হবে। তোমার তো রেজাল্ট ভালো হবে, সেই জন্য তোমার কোনো ভয় নেই। আমারও ভয় করছে, যদি রেজাল্ট খারাপ হয় তাহলে আমাকে শেষ করে দেবে। কে আবার তোমাকে শেষ করবে? আমার হবু বউ রিয়া। নিধি এই কথা শুনে যেন আকাশ থেকে বলল। সে বিশ্বাস করতে পারছে না